বিয়ের পরের দিন সাত সকালে উঠে লাল টুকটুকে শাড়ি পরে নাস্তার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি নূর ভাইয়ার রুমের দরজার সামনে। অনেকক্ষণ ধরে ডাকাডাকির পরে ও নূর ভাইয়া দরজা খুলছে না। দরজা ধাক্কাতে ধাক্কাতে দরজা ভেঙে ফেলার উপক্রম হয়েছে, সাথে আমার কোমল হাতটা ও লাল বর্ণ ধারণ করেছে। কিন্তু উনার কোনো হেলদোল নেই। অন্যদিন এতক্ষণে উঠে দরজা খোলে উনার নীলাভ চোখ দুটো লাল করে আমার দিকে শকুনের দৃষ্টিতে তাকাত, না হয় বাঘের মতো গর্জন দিত। কিন্তু না, আজ উনার কোনো রিয়েকশনই নেই। ব্যাপারটা আমার মোটেও স্বাভাবিক লাগছে না। মনটা কেমন অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে কিছু একটা খারাপ হয়েছে। সমাজে একটা কথা প্রচলিত আছে, প্রিয় মানুষদের কোনো বিপদ আসলে নাকি আগে থেকেই একটা ইঙ্গিত পাওয়া যায়। মনটা কেমন কুহগায়, সবকিছুই নাকি তখন অসহ্যকর লাগে। শরীর মন দুটোই অস্থির হয়ে ওঠে। আমার খেয়ে ও ঠিক এমনটাই হচ্ছে। মনটা কেমন আনচান আনচান করছে। ভয় বুকের ভিতরটা বারবার কেঁপে উঠছে। শরীরটা কেমন ঝড়ো হাওয়ায় হেলতু দুলতে থাকা গাছের মতো খটখট করে নড়ছে। এমনটা কি সারা রাত নির্ঘুমের কারণে হচ্ছে নাকি আসন্ন ভয় থেকে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। নাস্তার প্লেটটাও কেমন থরথর করে কাঁপছে। ভূমিকম্প হলে যেমন কাঁপন উঠে ঠিক তেমনি আমার পুরো দুনিয়াটা কেঁপে উঠছে। কিছুতেই নিজেকে স্বাভাবিক রাখতে পারছি না। ভয়টা যেন চক্রবৃদ্ধি হারে বেড়েই চলছে। প্রেশার ল হয়ে গেছে। সমানে ঘাম পড়ছে শরীর থেকে। লাল শাড়িটা ঘামে চুপচুপ হয়ে শরীরের সাথে চিপকে গেছে। এই মুহূর্তে পুরো বাড়িটা ফাঁকা। আমাদের পুরো পরিবার রোজ আপুদের বাড়িতে গেছে, নিয়ম করে মৃত্যু ব্যক্তির 40 দিন পালন করতে। বাড়িতে শুধু আমি আর নূর ভাইয়া আছি। তাই খারাপ কিছু হওয়ার ভয়টা মাথায় ঝেঁকে বসেছে। কিছুতেই শরীরে জোর পারছি না। আচ্ছা, খালি বাড়ি পেয়ে নূর ভাইয়া কিছু উল্টো পাল্টা করে বসবে না তো? না না, এসব আমি কি অলক্ষণে কথা ভাবছি? আমার নূর ভাইয়া কখনো খারাপ কিছু করতে পারে না। আমার নূর ভাইয়া খুবই স্ট্রং। চাঁদনি এসব বলে নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে। চাঁদনি আবার কপালে হাত দিয়ে কপালটা কুঁচকে দরজার দিকে তাকিয়ে বলে উঠল, নূর ভাইয়া এখনো দরজাটা খুলছে না কেন? উফ, এই মুহূর্তে কে এসে আমাকে হেল্প করবে? ছেলে হলে না হয় এতক্ষণে দরজাটা ভেঙে ফেলতাম। মেয়ে বলে কিছুই করতে পারছি না। এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ বলে মনে হচ্ছে। কাল রাতেই নূর ভাইয়ার সাথে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, আমি চাঁদ, আমার খালাতো ভাই নূর আবরারের সদ্য বিয়ে করা বউ। এই বিয়েতে আমার কোনো আপই ছিল না। উল্টো রাজি থাকার পার্সেন্টেজ ছিল আকাশচুম্বী। কিন্তু নূর ভাইয়ার ঘোর আপই ছিল এই বিয়েতে। বলতে পারেন এক প্রকার বাধ্য হয়ে উনি আমায় বিয়ে করেছে। ফ্যামিলির জোড়াজুড়ি আর খালামণির স্বাস্থ্যের কথা চিন্তা করে। আমার প্রতি উনার কোনো প্রেম নেই, ভালোবাসা নেই। আছে শুধু এক রাশ অভিমান। আমার নাকি উচিত হয়নি এই বিয়েতে রাজি হওয়া। আমি সব জেনে শুনে ও কেন এই বিয়েতে রাজি হলাম। তাই জনাব আমার উপর প্রচণ্ড রাগ করেছে। কাল সারা রাত রুমের দরজা খুলেনি। রুমের বাইরে ঠায় বসেছিলাম আমি। উনি আমাকে একদম সহ্য করতে পারে না। ফুল সজ্জার খাট থেকে ঘাড় ধরে রের করে দিয়েছে আমায়। উনি এই বিয়ে মানে না, তাই আমার মুখ ও দর্শন করতে চায় না। আচ্ছা, আপনারাই বলুন, আমার ভুলটা কোথায়? যাকে সেই ক্লাস 10 থেকে পাগলের মতো ভালোবেসে এসেছি, তার সাথেই যদি হুট করে আমার বিয়ে ঠিক হয়, তাও আবার পারিবারিকভাবে, তাহলে আমি রাজি হব না কেন? আলবাদ হব। 1000 বার রাজি হব। দরকার হলে জোর করে বিয়ে করব। আমার ভালোবাসা আমি ছিনিয়ে নিব। উনি কিছুতেই বুঝতে চাইছে না, উপর ওয়ালা উনার বা পাজরের হাড় দিয়ে আমাকে বানিয়েছে। তাই তো আমি উনার বউ হতে পেরেছি। 18র কৌঠায় পা দিয়েছি মায়ে। অনার্স ফার্স্ট ইয়ারে আছি। নূর ভাইয়া এমবিএ করছে। আমরা একই ভার্সিটিতে পড়ি।
নূর ভাইয়া উনার ইয়ারমিট রোজ আপুকে প্রচণ্ড রকম ভালোবাসত। সরি, ভালোবাসত বললে ভুল হবে, এখনো ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। আমি উনার জন্য যতটা উন্মাদ, উনিও ঠিক রোজ আপুর জন্য ততটা উন্মাদ। সম্পর্কে রোজ আপু নূর ভাইয়ার ফুফাতো বোন। রোজ আপুদের বাড়ি আমরাতলি। আমাদের নানুর বাড়ির পাশের বাড়িটাই রোজ আপুদের বাড়ি। নূর ভাইয়াদের বাড়িতে থেকেই রোজ আপু পড়াশোনা করত। আর এখান থেকেই ভালোবাসা। উনাদের বিয়েটাও প্রায় ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বিয়েটা আর হয়ে ওঠেনি। 40 দিন আগে আমরা সবাই হইহুল্লোড় করে রোজ আপুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার পরিবার, নূর ভাইয়ার পরিবার, জায়মার পরিবার, আমরা সবাই অনেক বড় একটা বাস রিজার্ভ করে লম্বা ভ্রমণে বের হয়েছিলাম। রোজ আপুদের বাড়ি থেকে নানুর বাড়িতেও গিয়েছিলাম। ওই খান থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ভুলবশত রোজ আপুর কার অ্যাক্সিডেন্টে হয়। পুরো দমে থেতলে গিয়েছিল উনার শরীরটা। নূর ভাইয়া রোজ আপুর লাশের সামনে রক্তে ভেজা সাদা শার্টটা নিয়ে নির্বাকভাবে বসেছিলেন। উপর দিয়ে উনাকে নির্বাক দেখা গেলে ও ভিতরে ভিতরে উনার তীব্র আর্তনাদ আর আহাজারির আওয়াজ আমার কান পর্যন্ত ভেসে আসছিল। আমি কান পেতে শুনেছি উনার বোবা চিৎকার। আর ভিতরে ভিতরে নূর ভাইয়ার জন্য কষ্টে ফেটে গেছি। এখন এসব ভাবলে হবে না, যে কোনো মূল্যেই হোক রুমের ভিতর ঢুকতে হবে আমায়। যে কোনো একটা উপায় বের করতেই হবে। চাঁদনি খাবারের প্লেটটা হাত থেকে ছুঁড়ে মেরে উন্মাদের মতো দরজায় একের পর এক লাথি, কিল, ঘুষি মেরাই যাচ্ছে। এতে কাজের কাজ তো কিছুই হচ্ছে না, উল্টো চাঁদনির হাত কেটে রক্ত গড়িয়ে পড়ছে। এই নিয়ে চাঁদনির মাথা ব্যথা নেই। চাঁদনির এখন একটাই মাথা ব্যথা, দরজা খুলে নূরের কাছে যাওয়া। যতক্ষণ পর্যন্ত নূরের কাছে যেতে না পারবে ততক্ষণ সে শান্তি হবে না। চাঁদনির চোখ দিয়ে সমানে পানি পড়ছে আর জোরে চিৎকার দিয়ে বলছে, নূর ভাই প্লিজ দরজাটা খুলো, আমার খুব টেনশন হচ্ছে, আমাকে এভাবে আর কষ্ট দিও না, তুমি যা চাইবে তাই হবে, আমি আর কখনো তোমার চোখের সামনে আসব না, তারপরও তুমি দরজাটা খুলো ভাইয়া, প্লিজ দরজাটা খোল। কথাগুলো বলে কান্না করতে করতে চাঁদনি নিচে লুটিয়ে পড়ল। তারপরে ও নূরের কোনো খবর নেই। চাঁদনি এবার বসা থেকে উঠে চোখের পানিগুলো হাতের উল্টো পিঠ দিয়ে মুছে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাড়ির মেইন গেইটে চলে এলো। হাত থেকে গড়িয়ে পড়া রক্তগুলো চাঁদনির পুরো মুখে লেপটে গেছে। মেইন গেইটের সামনে এসেই চাঁদনি দৌড়ে পাশের দুতলা বিশিষ্ট বাড়িটাই ঢুকে পড়ল। ক্রমাগত দরজা ধাক্কানোর পর দরজা খুলে একজন মহিলা বের হল। চাঁদনি মহিলাটির হাত ধরে কান্নাসিক্ত চোখে বলে উঠল, আন্টি আমি আপনাকে তেমন চিনি না, তবে আমি আপনার প্রতিবেশী, প্লিজ আমাকে একটা হেল্প করুন। আপনার বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকলে আমার সাথে আমার বাড়িতে আসতে বলুন প্লিজ। চাঁদনির হাতের প্রবাহমান রক্ত দিয়ে মহিলাটির হাত রঙিন হয়ে গেল। চাঁদনির মুখে ও রক্ত লেগে আছে। চাঁদনিকে এই অবস্থায় দেখে মহিলাটির চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। মহিলাটি চিন্তিত হয়ে চাঁদনির মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে মা, তোমাকে এত বিভৎস দেখাচ্ছে কেন? হাতে মুখে রক্ত লেগে আছে, কি হয়েছে তোমার আমাকে বলো। চাঁদনি এবার হেঁচকি তুলে বলল, সকাল থেকে আমার হাজবেন্ড দরজা খুলছে না আন্টি, বাসায় কেউ নেই, বাসার সবাই অনেক দূরে আমাদের এক আত্মীয়ের বাড়িতে গেছে, আমার অনেক ভয় লাগছে আমার হাজবেন্ডের জন্য, প্লিজ আন্টি আপনার বাসায় কোনো পুরুষ মানুষ থাকলে আমাকে হেল্প করতে বলুন। মহিলাটি আর কথা না বাড়িয়ে সোজা রুমে ঢুকে গেল। চাঁদনি সদর দরজার সামনে থায়ে দাঁড়িয়ে আছে। প্রায় 5 মিনিট পর মহিলাটি দুজন পুরুষ নিয়ে রুম থেকে বের হল। একজন উনার বর, আরেকজন উনার দেবর। পুরুষ দুটো দৌড়ে চাঁদনিদের বাড়িতে ঢুকে গেল। চাঁদনি ও ওদের পিছু পিছু দৌড়াচ্ছে।
খালি পায়ে হাঁটার কারণে চাঁদনির পায়ে লোহা জাতীয় কিছু একটা ঢুকে গেছে। চাঁদনি আহ বলে একটা চিৎকার দিয়ে ধপ করে নিচে বসে পড়ল। চাঁদনির পিছনে থাকা মহিলাটি দৌড়ে এসে চাঁদনির পাশে বসে পড়ল। চাঁদনি পাটা একটু উঁচু করে নাক মুখ খিঁচে লোহাকে পা থেকে টান দিয়ে বের করে নিল। সাথে সাথে পা দিয়ে বাঁধ ভাঙ্গা রক্ত গড়াতে আরম্ভ করল। মহিলাটি চাঁদনির পা চেপে ধরে চাঁদনির দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল, ঈশ্বর অনেক খানি কেটে গেছে, রক্ত গড়িয়ে ভেসে যাচ্ছে, এখনই তোমার পায়ে অ্যান্টিসেপটিক লাগাতে হবে, না হয় পরবর্তীতে অনেক প্রবলেম হবে, একটা এটিএসও দিতে হবে, লোহার আঘাত কিন্তু খুব মারাত্মক। চাঁদনি ওর পা থেকে মহিলার হাতটি সরিয়ে কান্না সিক্ত কণ্ঠে বলে উঠল, আন্টি, এখন আমাকে নিয়ে ভাবার সময় নেই, আমার স্বামী সেফ আছে কি না আগে আমার এইটা দেখতে হবে। চাঁদনি বসা থেকে উঠে যেই না পাটা নিচে রাখল অমনি সে ব্যথায় কুকিয়ে উঠল। মহিলাটি চাঁদনিকে খপ ধরে ফেলল। চাঁদনি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে মহিলাটির থেকে নিজেকে ছাড়িয়ে চোখ বুজে সামনে কদম বাড়াল। এরপর যত স্পিডে পারল দৌড়াতে লাগল। চাঁদনির পায়ের প্রতিটা ছাপ রক্ত দিয়ে রঙিন হয়ে আছে। চাঁদনি দৌড়াচ্ছে আর রক্ত গড়িয়ে পায়ের ছাপগুলো আরও স্পষ্ট হচ্ছে। সনাতন ধর্মে যেমন নতুন বউদের আলতা রাঙ্গা পায়ের ছাপ একটা সাদা কাপড়ে নেওয়া হয়, ঠিক তেমনি চাঁদনির রক্তে রঙিন হওয়া পায়ের ছাপ মাটি তার গায়ের উপর মাখিয়ে নিচ্ছে। মহিলাটি হতবাক হয়ে যাচ্ছে চাঁদনির এমন অদ্ভুত উন্মাদনা দেখে। মহিলাটি আর দাঁড়িয়ে না থেকে চাঁদনির পিছু পিছু দৌড়াতে লাগল। পুরুষ দুটো নূরের রুমের দরজাটা ইচ্ছেমতো ধাকাচ্ছে। চাঁদনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কান্না করছে। এই মুহূর্তে ওর কিছু করার নেই। আয়মন ও বাড়িতে নেই, ঢাকা গেছে অফিসের কাজে। চাঁদনির বাড়িতে এখন খবরটা দিলে ওদের আসতে আসতে অনেকটা লেট হয়ে যাবে। চাঁদনি কিছুতেই লেট করতে চায় না, তাই সে প্রতিবেশীদের ডেকে এনেছে। প্রায় 10 মিনিট পর পুরুষ দুটো সক্ষম হয়েছে রুমের দরজাটা ভাঙতে। দরজা ভাঙ্গার সাথে সাথেই পুরুষগুলো আর চাঁদনি হুড়মুড়িয়ে রুমের ভিতর ঢুকে গেল। রুমে ঢুকেই চাঁদনি নূর ভাইয়া আয়া বলে এক বুক ফাটা চিৎকার দিয়ে উঠল। নূর চিত হয়ে খাটের উপর লম্বা হয়ে শুয়ে আছে। মাথাটা ডানদিকে হেলে আছে, 2 হাত 2 দিকে ছিটকে রয়েছে। এক হাতে স্লিপিং পিলের ছোট্ট একটা কাচের বোতল দেখা যাচ্ছে। চোখ জোড়া আবদ্ধ হয়ে 2-1 ফোঁটা জল চোখ থেকে গড়িয়ে পড়ছে। চাঁদনি দৌড়ে গিয়ে নূরের পাশে ধপ করে বসে পড়ল। চাঁদনি ওর দুহাত দিয়ে নূরকে টেনে সোজা করল। নূরের নেতিয়ে যাওয়া বিবর্ণ মুখটা দেখে চাঁদনি নিজেকে আর দমিয়ে রাখতে পারল না। নূরের বুকে মাথা ঠেকিয়ে ইচ্ছেমতো হাউমাউ করে চিৎকার করে কাঁদতে লাগল চাঁদনি। রাগে জেদে চাঁদনি ওর চুলগুলো উন্মাদের মতো টানতে লাগল। হাত পা দিয়ে অঝরে রক্ত পড়ছে চাঁদনির। চোখের সামনে হাজবেন্ডকে এভাবে পড়ে থাকতে দেখলে কোনো স্ত্রীই নিজেকে ঠিক রাখতে পারে না। মহিলাটি দৌড়ে এসে চাঁদনিকে জড়িয়ে ধরল। চাঁদনি হাত পা ছুড়াছুড়ি করে কান্না করছে। পুরুষ দুটো জলদি করে অ্যাম্বুলেন্সে কল করল। আর বেশিক্ষণ এভাবে পড়ে থাকলে নূরকে হয়তো বাঁচানো সম্ভব হবে না। চাঁদনি চিৎকার করছে আর বলছে, কেন আপনি এটা করলেন নূর? উপর ওয়ালার ইচ্ছে হয়েছে তাই উনি রোজ আপুকে নিয়ে গেছে। আপনি কেন ইচ্ছে করে আপনার জীবন খোয়াতে চাইছেন? একবার ও আমাদের কথা মনে পড়েনি আপনার? আমি না হয় আপনার কিছু না, আপনি আমাকে বউ হিসেবে মানেন না, কিন্তু আপনার পরিবার, ওরা কি দোষ করেছে? কেন আপনি ওদের শাস্তি দিতে চাইছেন? কাঁদতে কাঁদতে চাঁদনির গলা ফেটে গেছে। শরীরটা ও আস্তে আস্তে অসাড় হয়ে আসছে। চাঁদনির হাত পা থেকে এখনো রক্ত গড়িয়ে পড়ছে। মহিলাটি কিছুতেই চাঁদনিকে দমিয়ে রাখতে পারছে না। চাঁদনি আগের মতোই ভাঙ্গা গলা নিয়ে হাত পা ছুড়াছুড়ি করে কাঁদছে। প্রায় 10 মিনিট পর অ্যাম্বুলেন্স এসে পৌঁছে গেল চাঁদনিদের বাড়ির মেইন গেইটের সামনে।
লোক দুটো ধরাধরি করে নূরকে খাট থেকে নামিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাড়ির মেইন গেটের সামনে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সটাই উঠিয়ে দিল। চাঁদনি ও ওদের পিছু পিছু চলে এলো। শাড়ির আঁচলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে চাঁদনি। পায়ের ক্ষতটা ক্রমাগত ইনফেকশনের দিকে চলে যাচ্ছে। মুখে লেগে থাকা রক্তগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিছুক্ষণ পর পর আবার নোনাজলে রক্তগুলো ধুয়ে মুছে বুকের ভিতর ঘাম হয়ে গড়িয়ে পড়ছে। নূরকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে ঢুকানোর সাথে সাথেই চাঁদনি অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকে গেল। স্ট্রেচার ধরে চাঁদনি নূরের বুকে মাথা রেখে অঝরে কাঁদছে। গলা দিয়ে সাউন্ড বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। লোক দুটো ও অ্যাম্বুলেন্সে বসে পড়ল, সাথে মহিলাটিও। চাঁদনি নূরকে টাইট করে ধরে রেখেছে, অথচ নূর চোখ দুটো বন্ধ করে গভীর তন্দ্রায় আছে। চাঁদনির আহাজারি দেখার মুখ্য মানুষটাই এখন চোখ বুজে রেখেছে। চাঁদনি ভাঙ্গা গলা নিয়ে কিছুক্ষণ পরপর হেঁচকি তুলছে। অ্যাম্বুলেন্স রওনা হল হসপিটালের উদ্দেশ্যে। ড্রাইভার অ্যাম্বুলেন্সের স্পিড সর্বোচ্চ বাড়িয়ে দিয়েছে। মহিলাটি চাঁদনির পাশে বসে চাঁদনির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। প্রায় 15 মিনিট পর অ্যাম্বুলেন্স এসে চট্টগ্রাম হসপিটালের সামনে পৌঁছে গেল। দুটো নার্স এসে অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকে স্ট্রেচার ধরে নূরকে বের করল। চাঁদনি ও পাগলের মতো নূরের স্ট্রেচার ধরে নার্সদের পিছু পিছু ছুটল। চাঁদনির স্ট্রেট লম্বা চুলগুলো এলোমেলো হয়ে বদ্ধ উন্মাদের মতো হয়ে আছে। উজ্জ্বল শ্যামবর্ণ মুখটা নেতিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। গোলাপি ঠোঁট জোড়া শুকিয়ে কালো হয়ে গেছে। নূরকে একটা বড় কেবিনে ঢুকিয়ে নিল নার্সরা। চাঁদনি ও আছে ওদের সাথে। হুট করে দুজন ডক্টর এসে কেবিনে ঢুকে পড়ল। এদের মধ্য থেকে একজন ডক্টর চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, প্লিজ ম্যাম, আপনি এই কেবিন থেকে বের হয়ে যান। আউট পারসন এখানে এলাউড না। আপনি থাকলে আমাদের ট্রিটমেন্টে অসুবিধা হবে। চাঁদনি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে চোখে হাজারো নোনা জল নিয়ে ডক্টরের কাছে হাত জোর করে বলল, প্লিজ স্যার, আমি আপনার কাছে হাত জোর করছি। আমাকে নূর ভাইয়ার কাছে থাকতে দিন। কথা দিচ্ছি আমার কারণে আপনাদের ট্রিটমেন্টের কোনো অসুবিধা হবে না। ডক্টররা চাঁদনির কথা মানতে নারাজ। উনারা কোনো রকমেই চাঁদনিকে কেবিনে এলাউড করছে না। চাঁদনি শেষমেশ বেডের পাশে থাকা ডেস্কের উপর থেকে পানির গ্লাসটা দেয়ালের সাথে আঘাত করে ভাঙ্গা গ্লাসের একটা টুকরো নিয়ে ওর ডান হাতের কবজিতে ধরে জোরে চিৎকার দিয়ে বলল, আপনারা যদি আমার শর্তে রাজি হন তাহলে আমি এখনই এই মুহূর্তে আমার হাতের রগ কেটে ফেলব। তখন এর দায়ভার কিন্তু আপনাদের নিতে হবে। দুজন ডক্টরই শুকনো ঢোক গিলে একজন আরেকজনের দিকে তাকাল। এক পর্যায়ে ওরা বাধ্য হয়ে চাঁদনির শর্ত মেনে নিল। হুট করে একজন নার্স এসে চাঁদনিকে ঝাঁকিয়ে শান্ত কণ্ঠে বলল, প্লিজ ম্যাম, আপনি শান্ত হন। আপনি ও কিন্তু ইনজোর্ড। হাত পা থেকে রক্ত পড়ছে আপনার। এভাবে আর কিছুক্ষণ রক্ত গড়াতে থাকলে আপনার শরীর দুর্বল হয়ে পড়বে। আপনার ইমিডিয়েট ট্রিটমেন্টের দরকার। হুট করে চাঁদনি নার্সটার হাত দুটো ওর হাতের মুঠিতে আবদ্ধ করে ভাঙ্গা গলা আর চোখে জল নিয়ে বলল, প্লিজ ম্যাম, আপনি ডক্টরসদের বলুন আমার নূরকে তাড়াতাড়ি সুস্থ করে দিতে। এইভাবে ঘুমন্ত অবস্থায় আমি ওকে দেখতে পারছি না। ভিতরটা চিনচিন করছে। কেমন একটা অসহ্যকর ব্যথা হচ্ছে। আমার ও খুব ইচ্ছে করছে এইভাবে ওর মতো চোখ দুটো বন্ধ করে ঘুমিয়ে পড়তে। দেখুন না কেমন নিথর হয়ে পড়ে আছে সে। আচ্ছা, সে কি বুঝে না? ওর চাঁদ ওর জন্য খুব কষ্ট পাচ্ছে। চাঁদনি কয়েকটা নিঃশ্বাস একসাথে নিয়ে আবার বলতে শুরু করল, আপনি এক কাজ করুন, আমাকে ও কয়েকটা স্লিপিং পিল এনে দিন। সাথে এক গ্লাস পানিও দিবেন। আমি ওর মতো ঘুমিয়ে পড়তে চাই। দুজনে একটা বেড শেয়ার করে থাকব। এরপর আপনারা একসাথে আমাদের দুজনের ট্রিটমেন্ট করবেন।
নার্সটার চোখে পানি চলে এসেছে। এই অবস্থায় চাঁদনিকে উনার কি বলে সান্ত্বনা দেওয়া উচিত উনি ঠিক বুঝে পাচ্ছে না। তবে উনি এটা বুঝতে পেরেছে, ভালোবাসা মানেই একটা প্রখর উন্মাদনা। যে এই উন্মাদনার শিকার হয়েছে কেবল সেই বুঝেছে, ভালোবাসার মানুষটার মতো মূল্যবান কোনো বস্তু পৃথিবীতে দুটো হয় না। ভালোবাসাটার মানুষটাকে আকাশের দুর্লভ চাঁদের সাথে তুলনা করা যায়। শুধু দুর্লভ চাঁদ কেন বলছি, পৃথিবীতে যা কিছু আমাদের ধরা ছোঁয়ার মধ্যে থাকে এই সব কিছুর সাথেই ভালোবাসার মানুষটাকে তুলনা করা যায়। যেমন ধরুন চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষে, তারা, রংধনু, আকাশ, বাতাস, মরীচিকা। ভালোবাসা যেমন সরলতা শেখায়, তেমনি দুর্বলতাও শেখায়। দুর্বলতার কারণেই একটা মানুষের মধ্যে এত শত উন্মাদনার সৃষ্টি হয়, যেটা চাঁদনিকে দেখে উনি হাড়ে হাড়ে টের পাচ্ছে। চাঁদনির অবস্থা দেখে নার্স বুঝে গেছে এই মুহূর্তে চাঁদনিকে কিছু বলাটাই বেকার। ভালোবাসার মরণে মরেছে সে। সম্পূর্ণ হিতাহিত জ্ঞানশূন্য একটা জড় পদার্থে পরিণত হয়েছে। এখন চাঁদনির শক্ত একটা সান্ত্বনার হাত প্রয়োজন। তাই উনি কথা না বাড়িয়ে চাঁদনির পিঠে উনার এক হাত দিয়ে চাঁদনিকে আবদ্ধ করে কেবিনের একটা কোণায় দাঁড়িয়ে পড়ে। এরপর চাঁদনির কানে ফিসফিসিয়ে বলে, আমরা দুজন এখানে চুপটি করে দাঁড়িয়ে সব দেখব। তুমি কিন্তু মুখ দিয়ে একটা ওয়ার্ডও উচ্চারণ করবে না, না হয় তোমার বরের ট্রিটমেন্টের প্রবলেম হবে। ইস দ্যাট ক্লিয়ার? চাঁদনি ও নার্সের কানে ফিসফিসিয়ে বলল, আমি কখনো চাইব না আমার জন্য আমার বরের ট্রিটমেন্টে প্রবলেম হোক। এই দেখো, আমি মুখে তালা ঝুলিয়ে দিলাম। আমি শুধু আমার নূরকে দুচোখ ভরে তাকিয়ে তাকিয়ে দেখব। কথাগুলো বলেই চাঁদনি ঠোঁটে এক আঙ্গুল দিয়ে ঠোঁট দুটো আবদ্ধ করে রাখল। নার্সটা চাঁদনির ছেলে মানুষই দেখে মনে মনে হেসে দিল। ডক্টররা নূরের মুখে মোটা একটা পাইপ জাতীয় নল ঢুকিয়ে দিল। নলটা অনেক বড়, দেখে মনে হচ্ছে পেট পর্যন্ত যাবে। হাতে থাকা একটা মেশিন দিয়ে ডক্টররা অনবরত মুখের নলটায় চাপ দিচ্ছে। নূর ভাইয়ার পেটের ভিতর থেকে কেমন একটা গড়গড় আওয়াজ আসছে। পেটের ভিতর থেকে কিছু একটা বের হয়ে সোজা মেশিনটায় এসে পড়ছে। নূর ভাইয়া কিছুক্ষণ পর পর নড়ে চড়ে উঠছে, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। মুহূর্তেই বিবর্ণ মুখটা লাল বর্ণ ধারণ করেছে। নলের এক একটা চাপে নূর ভাইয়া লাফিয়ে লাফিয়ে উপরে উঠছে। দেখে মনে হচ্ছে নূর ভাইয়া খুব কষ্ট পাচ্ছে। আমার গলাটা কেমন শুকিয়ে আসছে, চোখের সামনে এসব দেখতে পারছি না। শরীরটা কেমন হিম শীতল হয়ে আসছে, দুর্বল লাগছে খুব। ঘুম, খাওয়া, ক্লান্তি, বিষণ্ণতা, ভয়, যন্ত্রণা এই ছয়ের মিশ্রণে আমার শরীরটা আস্তে আস্তে নেতিয়ে পড়ছে। হয়তো এখনই দিশা ভুলে মাটিতে লুটিয়ে পড়ব। হুট করে নার্সটা উনার হাতের বেড়িতে চাঁদনিকে আরো জোরে আবদ্ধ করে মিনমিন করে বলল, ভয় পাবেন না, স্লিপিং পিলগুলো ওয়াশ করে ভিতর থেকে বের করা হচ্ছে, তাই আপনার হাজবেন্ড এমন লাফিয়ে লাফিয়ে উঠছে। পিলগুলো শরীরের ভিতর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে ছিটিয়ে গেছে, তাই নল দিয়ে টেনে বের করা হচ্ছে। একটু পরেই আপনার স্বামী সুস্থ হয়ে উঠবে। চাঁদনি ওর মাথায় হাত দিয়ে চোখ মুখ কুঁচকে নার্সকে উদ্দেশ্য করে বলল, আপু আমি যদি হুট করে সেন্সলেস হয়ে যাই তাহলে প্লিজ আপনি আমার বরকে দেখে রাখবেন। চাঁদনি কিছুটা থেমে আবার বলল, জানেন আপু আমি কিছুতেই চোখ বুঝতে চাইছি না, বাট আমার শরীরের দুর্বলতা আমাকে আস্তে আস্তে মিইয়ে দিচ্ছে। চাঁদনির কথাগুলো শুনে নার্স চাঁদনিকে আরো টাইট করে হাতের বন্ধনীতে আবদ্ধ করে রাখল। চাঁদনি নার্সটার হাত ধরে নিভু নিভু চোখ নিয়ে বেডে শুয়ে থাকা নূরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগল, আচ্ছাক্ষণ যদি আমি মাটিতে লুটিয়ে পড়ি তবে চোখ খুলে নূর ভাইয়াকে দেখতে পাব তো? খুব করে চাই আল্লাহ যেন নূর ভাইয়ার বদলে আমাকে নিয়ে নেয়।
নূর ভাইয়া বেঁচে থাকুক হাজার হাজার বছর ধরে। আমি প্রতি রাতে সাদা কাপড় পরে নূর ভাইয়াকে একটা নজর দেখে যাব, আর এতেই আমার শান্তি। তখন নিশ্চিন্তে চোখ বুজে ও শান্তি পাব। ঈশ্বর, ওই দিন যদি উপরওয়ালা রোজ আপুকে না নিয়ে আমাকে নিয়ে যেত, তবে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। আমি চিরতরে চোখ বুজে ফেলতাম, আর নূর ভাইয়া চুটিয়ে সংসার করত। আমি না হয় দূর থেকে দেখে দেখে হাসতাম আর চোখের নোনাজলে নিজের মনটাকে ভাসিয়ে দিতাম। চাঁদনি কথাগুলো বলতে বলতেই সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। নার্সটা চিৎকার করতে নিয়ে ও মুখটা হাত দিয়ে চেপে ধরল। নূরের ট্রিটমেন্টে চলছে, এই কেবিনে কোনো রকম চিৎকার চেঁচামেচি করা যাবে না। নার্সটা এদিক সেদিকে তাকিয়ে ডেস্কের উপর থেকে পানির জগটা এনে সমানে চাঁদনির চোখে মুখে ছিটাতে থাকে। অনেকক্ষণ পানি ছিটানোর পরে ও চাঁদনির হুঁশ আসছে না। নার্সের বুঝা হয়ে গেছে চাঁদনিকে ইমিডিয়েট স্যালাইন পুশ করতে হবে। অবিরাম হাত পা দিয়ে রক্ত গড়ানোর ফলে এমনটা হয়েছে। সামান্য পানি ছিটিয়ে ওর হুঁশ ফিরানো যাবে না। নার্সটা পড়েছে মহা ফ্যাসাদে। এ কুল ও কুল দুকুলই বন্ধ। যতক্ষণ পর্যন্ত নূরের ভেতরটা সম্পূর্ণভাবে ওয়াশ করা না হবে ততক্ষণ পর্যন্ত কেবিনের দরজা খোলা যাবে না। এই দিকে চাঁদনির অবস্থা ক্রমবৃদ্ধিমান হারে খারাপের দিকে যাচ্ছে। নার্সটি এবার নিরুপায় হয়ে উনার কোলে চাঁদনিকে শুইয়ে দিল। প্রায় 20 মিনিট পর নূর 10টা স্লিপিং পিল একসাথে খেয়েছে। ঠিক টাইমে হসপিটালে আনা হয়েছে বলে নূরকে বাঁচানো সম্ভব হয়েছে। ওয়াশ করার পর নূরের হাতে একটা স্যালাইন পুশ করে ডক্টররা রুম থেকে বের হয়ে গেল। নার্সটা হুড় মুড়িয়ে বসা থেকে উঠে চাঁদনির মাথাটা সাবধানে ফ্লোরের উপর রেখে কেবিন থেকে বের হয়ে আরেকজন নার্সকে নিয়ে এলো। এরপর দুজন মিলে ধরাধরি করে চাঁদনিকে নূরের পাশের কেবিনটাতে শিফট করে দিল। চাঁদনির প্রতিবেশী মহিলাটি নার্সদের সাথে সাথে চাঁদনির কেবিনে ঢুকে গেল। উনি অলরেডি নূরের আব্বু হাবিব আবরারকে ফোন করে নূরের ব্যাপারটা জানিয়ে দিয়েছে। ওরা সবাই হম্বিতম্বি হয়ে হসপিটালে ছুটে আসছে। চাঁদনির হাতে স্যালাইন পুশ করা হয়েছে, সাথে পায়ের ইনফেকশনের জন্য এটিএসও দেওয়া হয়েছে। হাত এবং পায়ের জখমগুলো স্যাভলন দিয়ে ওয়াশ করে মেডিসিন লাগিয়ে দেওয়া হয়েছে। চাঁদনি এখনো সেন্সলেস অবস্থায় পড়ে আছে। মুখটায় কেমন কালসেটে ভাব পড়ে গেছে। খুবই বিধ্বস্ত লাগছে চাঁদনিকে। প্রায় 1 ঘন্টা পর সাবরিনা আবরার, হাবিব আবরার, নীর আবরার ওরা তিনজনই দৌড়ে এসেছে চট্টগ্রাম হসপিটালে। সাবরিনা আবরার কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। হাবিব আবরার আর নীরের চোখে মুখে প্রবল উত্তেজনার সাথে ভয়ের ছাপ স্পষ্ট ভেসে উঠেছে। হসপিটালের রিসিপশন থেকে নূরের কেবিন নাম্বার নিয়ে ওরা তিনজনই দোতলায় 112 নম্বর কেবিনের উদ্দেশ্য দ্রুত পায়ে হাঁটতে লাগল। কেবিনের ভিতর ঢুকতেই সবাই মুখে হাত দিয়ে কান্নায় ফেটে পড়ল। নূর চোখ দুটো বন্ধ করে সোজা হয়ে বেডের উপর শুয়ে আছে। হাতে ক্যানেলা লাগানো, স্যালাইন চলছে পুরো দমে। উজ্জ্বল ফর্সা মুখটা বিবর্ণ হয়ে আছে। মুখটা কেমন শুকিয়ে গেছে। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। কোনো নড়াচড়া নেই। নির্বাক হয়ে শুয়ে আছে। ওরা তিনজনই বেডের খালি জায়গায় বসে পড়ল। নূরের আম্মু নূরের মাথায় হাত বুলিয়ে গঙ্গিয়ে গঙ্গিয়ে কাঁদছে আর মৃদু চিৎকার দিয়ে বলছে, এই তুই কি করলি বাবা? শুধু মায় একটা মেয়ের জন্য নিজের জীবনের এত বড় রিস্ক নিলি? তোর কিছু হলে আমরা কি নিয়ে বাঁচব বাবা? তুই যে আমাদের চোখের মণি, আমার কলিজার টুকরো ছেলে। আমি তোকে ছাড়া মোটেও বাঁচব না বাবা। কথাগুলো বলেই উনি নূরের চোখে মুখে চুমো খেতে খেতে আবার বলল, আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আমার ছেলেটাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। এবার থেকে আমি আর আমার ছেলেকে চোখের আড়াল হতে দিব না। নূরের আব্বুর চোখে পানি টলমল করছে। নীরের চোখে হাজারো নোনা জল ভিড় জমিয়েছে, তবে সে চোখের জলগুলোকে বারবার লুকোনোর চেষ্টা করছে।
পরিবারের বড় ছেলেই যদি ভেঙে পড়ে তবে ওই পরিবারকে সান্ত্বনা দিবে কে? তাই সে নিজেকে যথেষ্ট পরিমাণ স্ট্রং রাখার চেষ্টা করছে। হুট করে সাবরিনা আবরারের চাঁদনির কথা মনে পড়ল। উনি অশ্রুসিক্ত চোখে নীরের দিকে তাকিয়ে বলল, চাঁদ কোথায়? চাঁদ ঠিক আছে তো? নীর আর হাবিব আবরার হম্বিতম্বি হয়ে কেবিন থেকে বের হয়ে গেল। কেবিন থেকে বের হয়েই হাবিব আবরার প্রতিবেশী মহিলাটির ফোনে কল লাগাল। মহিলাটি ফোনটা রিসিভ করার সাথে সাথেই হাবিব আবরার ওয়েজিত কণ্ঠে বলে উঠল, জেরিন, চাঁদ মা কোথায়? হসপিটালে এসে শুধু নূরকে পেয়েছি, কিন্তু চাঁদ মাকে কোথাও দেখতে পেলাম না। তুমি জানো চাঁদ মা কোথায়? মহিলাটি পাশের কেবিন থেকে বের হয়ে সোজা হাবিব আবরার আর নীরের সামনে দাঁড়িয়ে পড়ল। দুজনই কিছুটা অবাক হয়ে হল। মহিলাটি ওদের দুইজনের সামনে দাঁড়িয়ে কান্না কান্না মুখ করে বলল, আপনার পুত্রবধূ পাশের কেবিনেই আছে, সেন্সলেস হয়ে পড়ে আছে, হাত পা কেটে অঝরে ব্লাডিং হয়েছে, নার্সরা স্যালাইন পুশ করে রেখেছে, প্লিজ আপনারা আমার সাথে চলুন। নীর কপাল কুঁচকে কপালে হাত দিয়ে রেখেছে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না সে। হাবিব আবরার মহিলাটির সাথে চাঁদনির কেবিনে ঢুকে গেল। চাঁদনিকে সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখে হাবিব আবরারের বুকটা কেঁপে উঠল। চোখে জল ভরে এলো। উনি দৌড়ে গিয়ে চাঁদনির বেডের পাশে চেয়ার পেতে বসে পড়ল। চোখ জোড়া বন্ধ করে চাঁদনি পৃথিবীর মায়াজাল থেকে বিচ্ছিন্ন হয়ে অচেতন অবস্থায় বেডে পড়ে আছে। অন্ধকার একটা জগতে নিজেকে আবিষ্কার করছে সে, যে জগৎটা শুধু ধোঁয়াশায় ভরা, আশার ছিটি ফুটাও নেই। নীর এসে চাঁদনির মাথার কাছে দাঁড়িয়ে পড়ল। চাঁদনির কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো নীর ওর পকেটে থাকা টিস্যু দিয়ে মুছে দিল। খালাতো বোন হিসেবে নীর চাঁদকে প্রচুর স্নেহ করে। তাছাড়া চাঁদনির বড় বোন সোহানীকে নীর প্রচণ্ড রকম ভালোবাসে। সোহানী ও ভালোবাসে, তবে প্রকাশ করতে চায় না। নীর আর চাঁদনির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। কেবিন থেকে বের হয়ে পকেট থেকে ফোনটা বের করে আয়মনের নম্বরে কল লাগাল। রিং বাজার সাথে সাথেই আয়মন কলটা পিক করে ফেলল। নীর এক নিঃশ্বাসে বলতে লাগল, আয়মন একটা বেড নিউজ আছে। নীর কিছুটা থেমে আবার বলল, চাঁদ আর নূর দুজনই হসপিটালে ভর্তি। যত তাড়াতাড়ি সম্ভব তুমি হসপিটালে চলে এসো। মেঝো খালামনিরা এই ব্যাপারে কিছুই জানে না। আমি এখনই ফোন করে ওদের জানিয়ে দিচ্ছি। তুমি চট জলদি হসপিটালে চলে এসো। আয়মন অফিসের কেবিনে বসে কফি খাচ্ছিল। কথাগুলো শোনার সাথে সাথেই আয়মনের হাত থেকে কফির মগটা ফ্লোরে পড়ে তার জীবন হারাল। আয়মন চেয়ার থেকে উঠে চোখে মুখে সাংঘাতিক ভয় নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে নীরকে উদ্দেশ্য করে বলল, চাঁদ আর নূর হসপিটালে মানে? কি হয়েছে ওদের? এসব কথা তুমি পড়েও জানতে পারবে। প্লিজ তাড়াতাড়ি হসপিটালে চলে এসো। নূর আর চাঁদের জ্ঞান ফিরলে ওরা দুজনই পাগলামি শুরু করবে। একজন করবে রোজের জন্য, আরেকজন করবে নূরের জন্য। তখন আমার একার পক্ষে ওদের দুইজনকে সামলানো দুঃসাধ্য হয়ে পড়বে। নাকে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো আয়মন ওর হাত দিয়ে মুছে বলল, ভাইয়া আপনি আমাকে 1.5 ঘন্টা সময় দিন। আমি এখন ঢাকা আছি, এখনই রওনা হচ্ছি আমি। নীর কিছুটা অবাক হয়ে বলল, ঢাকা কখন গেলে? কাল রাতে আব্বুর সাথে অফিসের কাজে ঢাকা আসতে হয়েছে। আপনি চিন্তা করবেন না, আমি কিছুক্ষণ বাদেই চলে আসছি। আয়মন শুনো, তোমার এত তাড়াহুড়ো করে আসতে হবে না। আমি বরং সাব্বিরকে ফোন করে বলি হসপিটালে চলে আসতে। সাব্বির কখনো নূর আর চাঁদকে সামলাতে পারবে না। ওই দুইটাই পাগল। স্বয়ং আমাকে এসেই 2 পাগলকে সামলাতে হবে। আমি রাখছি ভাইয়া, দেরি হয়ে যাচ্ছে।
কথাগুলো বলেই আয়মন ফোনটা কেটে অফিসের কেবিন থেকে পাগলের মতো ছুটাছুটি করে অফিসের মেইন গেইটে পার্ক করে রাখা গাড়িটায় বসে দ্রুত বেগে গাড়িটা স্টার্ট করে দিল। নীর আয়মনের কলটা কেটে সোহানীর নাম্বারে কল লাগাল। প্রথম রিং বেজে উঠার সাথে সাথেই সোহানী কলটা রিসিভ করে নরম স্বরে বলে উঠল, হ্যালো। নীর কিছুটা ওয়েজিত হয়ে বলল, মেঝো খালামনি আর খালুকে নিয়ে তোমরা জলদি করে গ্রিনল্যান্ড হসপিটালে চলে এসো। নূর আর চাঁদ হসপিটালে অ্যাডমিট আছে। সোহানী কান্নাসিক্ত কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগেই নীর বলে উঠল, ফোনে ডিটেলসে কিছু বলা যাবে না। তোমরা তাড়াতাড়ি করে হসপিটালে চলে এসো, তখন চোখের সামনে সব দেখবে এবং শুনবে। কথাগুলো বলেই নীর কলটা কেটে দিল। ওইদিকে সোহানী চিৎকার চেঁচামেচি করে নিচতলায় নেমে ওর আম্মু আর আব্বুকে সোফার রুম থেকে টেনে হিচড়ে গেইটের কাছে পার্ক করে রাখা গাড়িটার ব্যাক সিটে বসিয়ে দিল। ওরা দুজনেই টাসকি লেগে বসে আছে। কি হচ্ছে না হচ্ছে সবটাই ওদের মাথার উপর দিয়ে যাচ্ছে। সোহানী ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করে গ্রিনল্যান্ড হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। সোহানী গাড়ি ড্রাইভ করছে আর হাউমাউ করে কাঁদছে। সামিয়া আহমেদ কিছুটা কাপা কাপা হাতে সোহানীর কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে সোহা? তুমি এভাবে কান্নাকাটি করছো কেন? আর আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? সোহানী চোখের পানিগুলো হাতের উল্টো পিঠ মিয়ে মুছে বলল, চাঁদ আর নূর দুজনেই হসপিটালে ভর্তি। আমরা এখন ওদের কাছেই যাচ্ছি আম্মু। সামিয়া আহমেদ নিবাক হয়ে জামান আহমেদের দিকে তাকাল। জামান আহমেদ হুট করে ব্যাক সিটে মাথাটা এলিয়ে কপালে হাত দিয়ে রাখল। দুজনেই চুপ হয়ে ভিতরে ভিতরে তুষের আগুনের মতো জ্বলছে। অন্যদিকে জায়মা আর লাবিবা এসে হসপিটালে হাজির। ওরা দুজনই চাঁদনির দুপাশে বসে আছে। চাঁদনি এখনো সেন্সলেস হয়ে পড়ে আছে। স্যালাইন প্রায় শেষের দিকে, আর 5 মিনিট পরেই স্যালাইনের মেয়াদ ঘনিয়ে আসবে। লাবিবা আর জায়মা দুজনেই চাঁদনির মাথায় হাত বুলাচ্ছে আর কাঁদছে। হিমেল কোথা থেকে হন্তদন্ত হয়ে দৌড়ে এসে নূরের কেবিনে ঢুকে পড়ল। সাবরিনা আবরার নূরের মাথার কাছে ঠায় বসে আছে। নীর আর নীরের আব্বু মিলে ডক্টরের চেম্বারে নূরের ট্রিটমেন্টের ব্যাপারে কথা বলছে। হিমেল কেবিনে ঢুকেই ধপ করে নূরের পায়ের কাছে বসে পড়ল। সাবরিনা আবরার হিমেলকে দেখে আবার মরা কান্না জুড়ে দিল। হিমেলের চোখে ও পানি চলে এসেছে। নূর এমন একটা জঘন্য স্টেপ নিবে হিমেল স্বপ্নে ও ভাবেনি। হিমেল থম মেরে নূরের পায়ের কাছে বসে আছে আর মনে মনে বিড়বিড় করছে, কাল রাতেই তো নূরকে এত ভালোভাবে বুঝালাম, এরপর ও নূর এই কাজটা কিভাবে করতে পারল? যে যাওয়ার সে তো চলেই গেছে। তার যাওয়ার পথে কারো হাত ছিল না। এখন যার সাথে ওর লাইফ জুড়ে গেছে তাকে নিয়েই ভাবতে বললাম। আর সে কি না? হিমেল আর কিছু বলতে পারল না। সেই 5 মিনিট আগে থেকেই ওর ফোনে অনবরত কল আসছে। হিমেল বসা থেকে দাঁড়িয়ে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে ফোনটা চোখের সামনে ধরতেই স্ক্রিনে সাদমান নামটা জ্বলজ্বল করছে। হিমেল তড়িঘড়ি করে কেবিন থেকে বের হয়ে যেই না কলটা রিসিভ করল অমনি ওই পাশ থেকে ওয়েজিত কণ্ঠে সাদমান বলে উঠল, এই তোদের সমস্যা কি? সেই কখন থেকে এক এক করে তোদের সবগুলার নাম্বারে কল দিয়েই যাচ্ছি অথচ রিসিভ করার সাথে নামই নেই। নূরকে সকাল থেকে এই পর্যন্ত 1000টা কল দিয়েছি। নূরকে না পেয়ে সানমুনকে দিয়েছি, এরপর দিলাম আয়মনকে, এখন দিলাম তোকে। তাও আবার টানা 8টা কল দেওয়ার পর তুই কলটা পিক করেছিস। কি হয়েছে আমাকে একটু বলবি? নাকি আমি তোদের ছেড়ে দূরে চলে এসেছি বলে আমাকে ভুলে গেছিস? হিমেল কান্নার সিক্ত কণ্ঠে বলে উঠল। নূর সুসাইড করার চেষ্টা করেছে সাদমান। এখন হসপিটালে ভর্তি। আমরা সবাই হসপিটালেই আছি। কথাটা শোনার সাথে সাথেই সাদমান 4তলা ছাদের উপর থেকে বেসামাল হয়ে পড়ে যেতে নিলেই নাতাশা সাদমানকে হেঁচকা টান দিয়ে ওর দিকে ঘুরিয়ে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে।
ধস্তাধস্তিতে ফোনটা হাত থেকে ফসকে পড়ে সুসাইড করেছে। সাদমানের চোখে পানি টলমল করছে। নাতাশা এবার সাদমানকে ছেড়ে চোখ লাল করে মৃদু চিৎকার দিয়ে বলল, আর ইউ ক্রেজি সাদমান? এখন যদি আমি তোকে না ধরতাম তাহলে কি অবস্থা হতো বুঝতে পারছিস? সাদমান চোখে নোনাজল জল নিয়ে ধপ করে ছাদের ফ্লোরে বসে পড়ল। নাতাশা ও সাদমানের পাশে বসে পড়ল। নাতাশা ওর রাগটাকে কন্ট্রোল করে সাদমানের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল, কি হয়েছে সাদমান? তুই এমন করছিস কেন? উইখানে সব ঠিকঠাক আছে তো? সাদমান এক ঝটকায় কাঁধের উপর থেকে নাতাশার হাতটা সরিয়ে বসা থেকে দাঁড়িয়ে গড়িয়ে পড়া এক ফোঁটা চোখের জল বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে নাতাশাকে উদ্দেশ্য করে বলল, আমরা এখনই বিডি ব্যাক করব। নাতাশা কিছুটা অবাক হয়ে সাদমানের সামনে দাঁড়িয়ে বলল, পাগলের মতো কি যা তা বকছিস? তুই তো জানিসই আমরা এখন চাইলে ও কোথাও মুভ করতে পারব না। তারপর ও এসব কেন বলছিস? সাদমান নাতাশার থেকে মুখ ফিরিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, নূর হসপিটালে অ্যাডমিট নাতাশা সুসাইড করার চেষ্টা করেছিল। আমি কিভাবে শান্ত থাকব বল? কিভাবে শান্ত থাকব? সাদমানের কথা শুনে নাতাশার চোখে ও জল ভরে এলো। নাতাশা আর দেরি না করে আয়মনের নাম্বারে ফোন লাগাল। 2 বার কল করার পর তৃতীয়বার আয়মন ফোনটা পিক করেছে। কলটা রিসিভ করার সাথে সাথেই নাতাশা কান্নাসিক্ত কণ্ঠে আয়মনকে বলল, হিমেল এসব কি বলেছে আয়মন? নূর নাকি সুসাইড অ্যাটেম্প্ট করেছে? আয়মন এখনও গাড়িতে চট্টগ্রামের কাছাকাছি চলে এসেছে। আয়মন কিছুটা বদরাগী মোড় নিয়ে বলল, আর বলিস না, ওই মাদাচোকে কতবার বুঝাইছি এসব না করতে। তারপর ও সে এটাই করেছে। টানা 40 দিন ধরে ওকে বুঝাইছি। বুঝো মানে নিশে আমাদের সবাইকে গাঙ্গে ভাসানোর জন্য উঠে পড়ে লেগেছে ওই শালা। আয়মন কিছুটা শান্ত হয়ে বলল, আমি এখন যাচ্ছি হসপিটাল। তুই চিন্তা করিস না, নাতাশা কান্নাসিক্ত কণ্ঠে বলল। সাদমান খুব পাগলামি করছে, এখনই নাকি বিডিতে ব্যাক করবে। আচ্ছা তুই বল, এখন কি আমাদের পক্ষে বিডিতে ব্যাক করা সম্ভব? টিচাররাই তো এলাউড করবে না। রোলসের বাইরে কিছুই করা যাবে না। সাদমানকে পাগলামি করতে বারণ কর। নূর এখন আউট অফ ডেঞ্জার। ওয়াশ করা হয়েছে। 2-1 ঘন্টা পরেই সুস্থ হয়ে যাবে। আমি রাখছি, তোদের আসতে হবে না। কথাগুলো বলেই আয়মন কলটা কেটে দিল। নাতাশা ফোনটা কান থেকে সরিয়ে পিছন থেকে সাদমানের পিঠে হাত রেখে সাদমানকে উদ্দেশ্য করে বলল, নূর এখন ঠিক আছে। ওয়াশ করে বেডে দেওয়া হয়েছে। ঘন্টা 2-1 পরে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। আয়মন বলেছে পাগলামি না করে শান্ত হয়ে থাকতে। সাদমান ওর পিঠের উপর থেকে নাতাশার হাতটা এক ঝটকায় সরিয়ে নাতাশার পাশ কাটিয়ে ছাদ থেকে দ্রুত প্রস্থান নিল। ছাদ থেকে নেমে 2 তলায় গিয়ে 212 নম্বর রুমের দরজাটা খুলে সাদমান ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগানোর আওয়াজে পুরো বিল্ডিং খানিক কেঁপে উঠল। নাতাশা ছাদে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে সাদমানের যাওয়ার পথে তাকিয়ে মিনমিন করে বলল, তোর এভয়েডনেসগুলো আমার একদম সহ্য হয় না সাদমান। তুই কেন বুঝিস না আমি তোকে পাগলের মতো ভালোবাসি। চাঁদের তো বিয়ে হয়ে গেছে, এরপরে ও তুই কেন সানমুন সানমুন করিস? আমার খুব কষ্ট হয় সাদমান, খুব বেশি কষ্ট হয়। নাতাশা কথাগুলো বলে কাঁদতে কাঁদতে হাঁটু ভাঁজ করে ফ্লোরে বসে পড়ল। অন্যদিকে প্রায় 1 ঘন্টা পর আয়মন হসপিটালে এসে হাজির। সিঁড়ি বেয়ে দৌড়ে 112 নম্বর কেবিনে ঢুকে পড়ে সে। একজন নার্স এসে নূরের হাতের ক্যানোলা আর স্যালাইনের নলগুলো খুলে দিচ্ছে। কিছুক্ষণ পরেই নূরের জ্ঞান ফিরবে। নূরের কেবিনে সবাই এসে জট পাকিয়ে দাঁড়িয়ে আছে। নূরের আম্মু, আব্বু,
নীর, চাঁদনীর আব্বু, জায়মার আম্মু সবাই সিরিয়ালে নূরের মাথার কাছে দাঁড়িয়ে আছে। আয়মনকে কেউ এখনো খেয়াল করেনি। আয়মন ধীর পায়ে হেঁটে নূরের পায়ের কাছে এসে দাঁড়াল। নূরকে বিক্ষিপ্ত অবস্থায় দেখে আয়মনের বুকটা কেঁপে উঠল। উস্কো খুস্কো চুল, শুকনো মুখ, লাল ঠোঁটগুলো কালো হয়ে ফেটে গেছে, জিম করা সুঠাম দেহটা কেমন শুকিয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। ডান গালে একটা পিম্পল ও উকি দিয়েছে। সব মিলিয়ে নূরের অবস্থা নাজেহাল। নার্সটা উনার কাজ করে কেবিন থেকে বের হয়ে গেল। আয়মনকে দেখে নীর এসে আয়মনের পাশে দাঁড়াল। আয়মন নীরের দিকে তাকিয়ে যেই না কিছু বলতে যাবে অমনি চাঁদনী এসে ওদের পাশে দাঁড়িয়ে পড়ল। পিছন পিছন চাঁদনীর আম্মু, সোহানী, লাবিবা, জায়মা ওরা চারজন কিছুটা হাঁফাতে হাঁফাতে কেবিনে ঢুকে পড়ল। ওদের অবস্থা দেখে উপস্থিত সবাই বুঝে গেছে চাঁদনী বেড ছেড়ে ছুটতে ছুটতে এই কেবিনে এসেছে। ওরা কেউ চাঁদনীকে থামাতে পারেনি। হাত দিয়ে রক্ত গড়াচ্ছে চাঁদনীর। স্যালাইনের লাইন ছিঁড়ে সে ছুটে এসেছে নূরের কাছে। নূরের দিকে তাকিয়ে চাঁদনী ওর এলোমেলো চুলগুলো রক্তমাখা হাত দিয়ে হাত খোপা করে নেয়। খোপার কিছু কিছু অংশে রক্ত লেগে আছে। চাঁদনী হুট করে নূরের মাথার কাছে বসে নূরের কপালে একটা চুমো খেয়ে নূরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। নূরের সেন্স এখনো ফিরেনি। কেবিন থেকে সব মুরব্বিরা এক এক করে বের হয়ে গেল। শুধু আয়মন, নীর, হিমেল, জায়মা আর লাবিবা আছে। ওরা জানে নূরের সেন্স ফিরলে পাগলামি শুরু করবে। চাঁদনীকে তখন ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে। রোজ ছাড়া সে অন্য কাউকে ওর শরীরে টাচ করতে দেয় না। প্রচণ্ড রেগে যায় সে। প্রায় 15 মিনিট পর নূর একটু একটু করে চোখ খুলতে থাকে। হাত পা নাড়তে থাকে। চাঁদনী এখনো আগের মতো নূরের বুকে মাথা রেখে শুয়ে আছে। নূর এবার পুরোপুরিভাবে চোখ খুলে ওর বুকে ভারী কিছুর অনুভব পেয়ে যেই না বুকের দিকে তাকালো, অমনি সে এক ঝটকায় চাঁদনীর মাথাটা হাত দিয়ে ছিটকে ফেলে দিল। চাঁদনী তাল সামলাতে না পেরে ঠাস হয়ে ফ্লোরে পড়ে গেল। নূর শোয়া থেকে উঠে মাথায় হাত দিয়ে কপালটা খানিক কুঁচকে ফ্লোরে পড়ে থাকা চাঁদনীর দিকে তাকিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, তোমার সাহস হয় কি করে আমার বুকে মাথা রাখার? আমি আমার বুকে শুধু মায় রোজকে বহন করি। এই জায়গাটার মালিক এক মায় রোজ। ফার্দার যদি তুমি এই ভুলটা করার সাহস দেখাও, তবে এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি পাবে। আয়মন, নীর আর হিমেল চোখ লাল করে নূরের দিকে তাকিয়ে আছে। লাবিবা আর জায়মা এসে চাঁদনীকে ধরে ফেলল। চাঁদনীর কপাল কেটে সামান্য রক্ত গড়িয়ে পড়ছে। ওরা দুজন মিলে চাঁদনীকে ধরে দাঁড় করিয়ে দিল। চাঁদনী চোখে এক রাশ জল নিয়ে লাবিবা আর জায়মার থেকে নিজেকে ছাড়িয়ে নূরের সামনাসামনি দাঁড়িয়ে মুখে একটা মৃদু হাসি ঝুলিয়ে বলল, ওকে বাবা, ফাইন। আমি আর কখনো তোমার শরীরে টাচ করব না। হ্যাপি? নূর বুক ফাটা চিৎকার দিয়ে চোখ দুটো লাল করে চাঁদনীর দিকে তাকিয়ে বলল, আমাকে হ্যাপি দেখতে চাইলে আমার রোজকে আমার কাছে এনে দাও। ওর স্পর্শ আমার খুব প্রয়োজন। দারুণভাবে মিস করছি ওকে। আমার শ্বাস নিতে খুব কষ্ট হয়। বুকের ভিতর অদ্ভুত একটা ব্যথা হয়। সবকিছু নিরাগ নিরাগ লাগে। ওর ভয়েসটা শোনার জন্য কান দুটো ছটফট ছটফট করে। ওকে এক নজর দেখার জন্য আমার মনটা বেসামাল হয়ে উঠছে। প্লিজ আমার রোজকে এনে দাও তোমরা, প্লিজ। আমি বোঝকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। রোজকে আমি উন্মাদের মতো ভালোবাসি। রোজ বলেছিল কখনো আমার হাত ছাড়বে না। সবসময় আমার দুহাত আঁকড়ে ধরে রাখবে। প্রতিদিন আমার বুকে মাথা রেখে ঘুমাবে। কিন্তু না, রোজ ওর কথা রাখেনি। ছেড়ে চলে গেছে আমাকে। হারিয়ে ফেলেছি আমি রোজকে। আমার খামখেয়ালির জন্য আমার রোজ আমাকে ছেড়ে চলে গেছে। আমি ও নিজেকে শেষ করে ফেলব।
রোজের মতো নিজেকে বড় লরির নিচে পিষে ফেলব। কথাগুলো বলেই নূর পাগলের মতো বেডের চাদর, বালিশ, ডেস্কের উপর রাখা নার্সদের দরকারি সরঞ্জাম সব ছুড়াছুড়ি করছে। আয়মন, নীর, হিমেলকেও ওকে ধরে রাখতে পারছে না। নূর এবার বেড থেকে উঠে কেবিন থেকে বের হওয়ার চেষ্টা করছে। আয়মন, নীর, হিমেল নূরকে বারবার আটকে দিচ্ছে। তিনজনের কেউই নূরের সাথে পেরে উঠছে না। ওইদিকে চাঁদনি হেঁচকি তুলে তুলে কাঁদছে আর মৃদু চিৎকার দিয়ে বলছে, আয়মন ভাইয়া প্লিজ নূর ভাইয়াকে থামা। এত ছুটাছুটি করলে নূর ভাইয়া আবার অসুস্থ হয়ে পড়বে। প্লিজ তোরা থাকা ওকে। নূর ভাইয়ার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। আমি কখনোই আমার চোখের সামনে ওর নিথর দেহটা দেখতে পারবো না। দরকার হলে ওর আগে আমি মরব। নূর ভাইয়াকে কিছুতেই কেবিনের বাইরে বের হতে দিস না। না হয় তোরা দুজনেরই মরা মুখ দেখবি। চাঁদনির বুক ফাটা চিৎকার আর উন্মাদনা দেখে আয়মন নিজেকে সামলাতে পারছে না। আয়মন এবার ঠাস করে নূরের গালে এক চড় বসিয়ে দিল। এতে নূরের কোনো হেলদুল নেই। নূর আরও বেশি ডিসপারেট হয়ে আয়মনকে উদ্দেশ্য করে চিৎকার করে বলল, তোরা আমাকে মারতে মারতে আধামরা করে ফেললে ও কিছুতেই আমাকে দমিয়ে রাখতে পারবি না। আমি রোজের কাছে যাবই যাব। আমার এখনই রোজের কাছে যেতে হবে। সেই কখন থেকে রোজ আমাকে ডেকে যাচ্ছে। প্লিজ তোরা আমাকে যেতে দে। আয়মন দাঁত কিরমির করে চোখ দুটো লাল করে নূরের শার্টের কলার ধরে বলল, রোজ মারা গেছে। মৃত্যু ব্যক্তির সাথে দেখা করা যায় না। কেন বুঝতে চাচ্ছিস না তুই? নূর এবার আয়মনের শার্টের কলার ধরে দাঁত গিজগিজ করে গড়িয়ে পড়া চোখের জল নিয়ে আয়মনের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, মাদাচো তোর সাহস হয় কি করে আমার রোজকে মৃত বলার? রোজ মরেনি। আমার রোজ বেঁচে আছে। আমি এখনই রোজের কাছে যাব। চাঁদনি এবার নিজেকে কিছুটা শান্ত করে চোখের জলগুলো হাতের উল্টো পিঠ দিয়ে মুছে দৌড়ে গিয়ে কেবিনের দরজাটা বন্ধ করে দেয়। এরপর আয়মন, নীর আর হিমেলকে ধাক্কা দিয়ে নূরের থেকে ছাড়িয়ে নূরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। নূরের নীলাভ চোখ দুটোতে রক্ত জমে গেছে। ধবধবে ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে। শরীর থেকে দরদরিয়ে ঘাম পড়ছে। চাঁদনির চোখগুলো ফুলে টকটকে লাল হয়ে গেছে। উজ্জ্বল শ্যামবর্ণ চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। শ্বাস বেড়ে চাঁদনির পুরো শরীর কেঁপে কেঁপে উঠছে। নূর যেই না চাঁদনিকে ধাক্কা দিতে যাবে অমনি চাঁদনি ওর শরীরের সর্বশক্তি দিয়ে নূরকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরল। নূর ধস্তাধস্তি করছে চাঁদনির থেকে নিজেকে সরানোর জন্য। চাঁদনি নূরকে এতটাই শক্তভাবে ধরেছে যে নূর কিছুতেই চাঁদনির থেকে নিজেকে ছাড়াতে পারছে না। নূরের পাগলামির পরিমাণ বেড়ে যাওয়াতে চাঁদনি সবাইকে উদ্দেশ্য করে জোরে চিৎকার দিয়ে বলল, তোমরা সবাই পিছনে ঘুরে চোখ দুটো বন্ধ করে রাখো প্লিজ। চাঁদনির কথা মতো সবাই পিছনে ঘুরে চোখে হাত দিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলল। চাঁদনি এবার নূরের বুক থেকে মাথা তুলে নূরের পায়ের উপর ওর দু পা তুলে নূরের মুখটাকে ওর দুহাত দিয়ে শক্ত করে ধরে ঠোঁট দুটো আঁকড়ে ধরল। নূর চাঁদনিকে ঠেলে ও দূরে সরাতে পারছে না। চাঁদনির ঠোঁট থেকে নূর ওর ঠোঁট ছাড়াতে নিলেই চাঁদনি নূরের ঠোঁটে খুব রুডলি কামড় বসাতে থাকে। এক পর্যায়ে রাগে লাল হয়ে নূর ও চাঁদনির ঠোঁটে খুব জোরে জোরে কামড় বসাতে থাকে। চাঁদনি সব ব্যথা সহ্য করে নিচ্ছে, এরপর ও নূরের ঠোঁট ছাড়ছে না। দুজনের চোখ থেকেই পানি গড়িয়ে পড়ছে। যতক্ষণ পর্যন্ত নূর শান্ত না হবে ততক্ষণ পর্যন্ত চাঁদনি নূরের ঠোঁট ছাড়বে না। প্রায় 10 মিনিট পর নূর কিছুটা শান্ত হয়ে আসে। ছুটাছুটি বন্ধ করে দেয়। শরীরের সব শক্তি মিলিয়ে এসেছে নূরের। কামড়ানো বন্ধ করে নূর চাঁদনির ঠোঁটে সফটলি কিস করছে। চাঁদনি ব্যাপারটা বুঝে নূরের ঠোঁট থেকে ওর ঠোঁট সরিয়ে নেয়। চাঁদনির ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ছে। নূরের ঠোঁট দুটো টকটকে লাল হয়ে আছে। রক্তে রঙিন হওয়া নূরের লাল চোখ দুটো আবার নীলাভ রং ধারণ করেছে। নূর পুরোপুরি শান্ত হয়ে গেছে।
হুট করে নূর চাঁদনির দিকে একবার তাকিয়ে চাঁদনির কাঁধে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে ফেলল। চাঁদনি ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে কিছুটা শান্ত করে নূরকে দুই হাতে চেপে ধরে একটু দূরে দাঁড়িয়ে থাকা আয়মন, হিমেল আর নীরকে উদ্দেশ্য করে বলল, কাজ হয়ে গেছে। নূর ভাইয়াকে বেডে শোয়াতে হবে। তোমাদের হেল্প লাগবে। ওরা তিনজন এক এক করে এসে নূরকে ধরাধরি করে বেডে শুইয়ে দিল। এতক্ষণে চাঁদনির হাত খোপাটা খুলে চুলগুলো নিজেদের মুক্ত করে ফেলেছে। ঘূর্ণায়মান পাখার বাতাসে চুলগুলো নিজেদের স্বাধীন মনে করছে। চাঁদনির মুখের সর্বই ওরা জাতীয় পতাকার মতো উড়ু উড়ু করছে। ব্যাপারটা চাঁদনির কাছে খুব বিরক্তিতে ঠেকেছে। তাই সে চুলগুলো গুটিয়ে আবার হাত খোপা করে নিল। আয়মন নূরকে বেডে শুইয়ে দিয়ে নূরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আয়মনের 5 আঙ্গুলের দাগ নূরের ডান গালটাতে স্পষ্ট ভেসে উঠেছে। এই মুহূর্তে আয়মন নিজেকে খুব বেশি অপরাধী মনে করছে। এই প্রথমবার বাধ্য হয়ে নূরের গায়ে হাত তুলতে হল। টানা 20 বছরের ফ্রেন্ডশিপ ওদের। জীবনের প্রতিটা মুহূর্তে ওরা দুজন দুজনের পাশে থেকেছে। সুখ দুঃখ শেয়ার করে নিয়েছে। একজনের দুঃখে আরেকজন মূর্ছা যেত। কিন্তু আজ একটা অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য ফ্রেন্ড হয়ে বেস্ট ফ্রেন্ডের গায়ে হাত তুলতে হল। আয়মনের দুচোখে পানি চিকচিক করছে। নিজেকে আর সামলাতে না পেরে আয়মন নূরের থেকে মুখ সরিয়ে পিছনে ঘুরে চাঁদনির দিকে তাকাল। চাঁদনির ঠোঁট থেকে এখনো রক্ত গড়িয়ে পড়ছে। চাঁদনির বিষাদভরা চেহারাটা দেখে আয়মন আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। হুট করে চাঁদনিকে বুকের সাথে চেপে ধরল। চাঁদনি আয়মনের বুকে মাথা রেখে শান্ত স্বরে বলল, নূর ভাইয়াকে এখনই রিলিজ করার ব্যবস্থা কর। আমি বাড়িতে নিয়ে ওর সেবা করব। এখানে থাকলে সে আরও বেশি পাগলামি করবে। হসপিটালে বেশি সিন ক্রিয়েট করা যাবে না। নূর ভাইয়ার সেন্স আসার আগেই আমাদের কাজটা সেরে ফেলতে হবে। আয়মন চাঁদনিকে বুক থেকে তুলে চাঁদনির ঠোঁটে লেগে থাকা রক্তগুলো ওর ডাউন হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে চাঁদনির কপালে চুমো খেয়ে বলল, আমি জানি আমার বোন ঠিক পারবে নূরকে স্বাভাবিক করে তুলতে। একটা সময় পর হয়তো নূর তোকে রোজের চেয়ে ও বেশি ভালোবাসবে। তবে তোকে আরও বেশি ধৈর্যশীল হতে হবে। চাঁদনি অশ্রুসিক্ত চোখ নিয়ে আয়মনের দিকে তাকিয়ে বলল, আমাকে পারতেই হবে ভাইয়া। আমার ভালোবাসায় হিউজ জোর আছে। আমি কখনো ক্লান্ত হব না। নূর ভাইয়াকে আমি আমার করে নিব। শুধু তোরা আমার পাশে থাকিস। আয়মন মুচকি হেসে বলল, অল টাইম পাশে পাবি। যেখানেই থাকি ছুটে চলে আসব। আয়মন আর কথা না বাড়িয়ে নীর আর হিমেলকে নিয়ে ডক্টরস রুমে চলে গেল। কেবিনের দরজা খোলার সাথে সাথেই বাড়ির সব মুরুব্বিরা হুড়মুড়িয়ে কেবিনে ঢুকে পড়লেন। নূরের আম্মু এসে নূরের মাথার পাশে বসে নূরের মাথায় হাত বুলাতে লাগল। চাঁদনির আম্মু এসে চাঁদনিকে ঝাপটে ধরে চাঁদনির চোখে মুখে অসংখ্য চুমো খেতে লাগল। জায়মার আম্মু এসে জায়মার পাশে দাঁড়িয়ে পড়ল। নূরের আব্বু আর চাঁদনির আব্বু নূরের পায়ের কাছে দাঁড়িয়ে সবার কার্যকলাপ দেখছে। প্রায় 10 মিনিট পর নীর, আয়মন আর হিমেল কেবিনে ঢুকে সবাইকে উদ্দেশ্য করে বলল, নূরকে রিলিজ দেওয়া হয়েছে। এখনই নূরকে বাড়িতে শিফট করা হবে। নূরের আম্মু আব্বু এই ব্যাপারটাতে ঘোর নারাজ। ওরা ভাবছে হসপিটালে থাকলে ট্রিটমেন্ট ভালো হবে, তাই উনারা আপই জানাচ্ছেন। হুট করে চাঁদনি এসে নূরের আম্মুর হাত দুটো ধরে নূরের আম্মুর দিকে তাকিয়ে বলল, খালাম্নি প্লিজ আমাকে একবার বিশ্বাস করে দেখো। কথা দিচ্ছি তোমরা হতাশ হবে না। আমি আমার বেস্ট দিয়ে নূর ভাইয়াকে সুস্থ করব। হসপিটালে থাকলে নূর ভাইয়া বেশি পাগলামি করবে, তাই আমি রিস্ক নিতে চাইছি না। নূরের আম্মু উনার ডান হাতটা চাঁদনির ডানগালে রেখে অশ্রুসিক্ত চোখ নিয়ে বলল, তোর প্রতি আমার বিশ্বাস আছে বলেই আমার নূরকে তোর হাতে তুলে দিয়েছি।
তোকে দেখেই বুঝেছিলাম শুধু তুইই পারবি আমার ছেলের ভাঙ্গা মনটাকে জুড়ে দিতে। তাই এত মেলোড্রামা করে নূরকে রাজি করিয়েছি এই বিয়েতে। তুই যা চাইবি তাই হবে। নূরকে এখনই বাড়ি নিয়ে যাব। সাবরিনা আবরারের সম্মতি পেয়ে চাঁদনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর আয়মন, নীর আর হিমেলকে উদ্দেশ্য করে চাঁদনি বলল, ভাইয়া একটা স্ট্রেচার এনে নূর ভাইয়াকে খুব সাবধানে স্ট্রেচারে উঠিয়ে এরপর গাড়িতে নিয়ে বসাবি। আমার বর যেন একটুও ব্যথা না পায়। নীর কিছুটা অবাক হয়ে বলল, স্ট্রেচার লাগবে কেন? আমরা তিনজনই তো ধরাধরি করে নূরকে নিয়ে যেতে পারি। চাঁদনি মুখটা ফুলিয়ে নীরকে উদ্দেশ্য করে বলল, আমার নূর এত ধকল সহ্য করতে পারবে না। এমনিতেই আয়মন ভাইয়া আমার নূরের গলুমলু গালটায় 5 আঙ্গুল বসিয়ে দিয়েছে। তোমরা আর না করো না, প্লিজ স্ট্রেচারে করে আমার নূরকে সেফলি নিয়ে যাও। উপস্থিত সবাই মুচকি হেসে মৃদু আওয়াজ দিয়ে বলল, বর পাগলি মেয়ে। চাঁদনি লজ্জায় মুখটা নিচু করে ফেলল। আয়মন, নীর আর হিমেল কেবিন থেকে বের হয়ে ওয়ার্ড বয়দের দিয়ে একটা স্ট্রেচার নিয়ে আবার কেবিনে ঢুকে পড়ল। ওয়ার্ড বয়রা খুব সাবধানে নূরকে তুলে স্ট্রেচারে শুইয়ে দিল। এরপর ওরা কেবিন থেকে বের হয়ে সোজা গাড়ির উদ্দেশ্যে রওনা দিল। চাঁদনি ডক্টরস রুমে গিয়ে নূরের সব ওষুধ পেয়ে বুঝে নিয়ে নিচে গাড়ির উদ্দেশ্যে ছুটল। আয়মনের গাড়ির ব্যাকসিটে নূরকে উঠানো হয়েছে। চাঁদনি ব্যাকসিটে নূরের পাশে বসে নূরকে আস্তে করে ওর কোলে শুইয়ে দিল। এরপর নূরের মাথায় বিলি কাটতে লাগল। আয়মন আর হিমেল ড্রাইভিং সিটে বসে পড়ল। বাকিরা সবাই নীর আর সোহানির গাড়িতে উঠে পড়ল। প্রথমে আয়মন ওর গাড়িটা হসপিটালের গেইটের দিকে ঘুরিয়ে বাড়ির উদ্দেশ্যে মোড় নিল। এরপর এক এক করে দুটো গাড়ি আয়মনের গাড়ির পিছনে ছুটল। প্রায় আধা ঘন্টা পর 3টা গাড়ি এসে পৌঁছে গেল নূরদের 3তলা বিশিষ্ট বিশাল বাড়িটার সামনে। আয়মন, হিমেল আর নীর গাড়ি থেকে নেমে নূরকে ধরাধরি করে গাড়ি থেকে নামিয়ে বাড়ির ভিতর হাঁটা ধরল। চাঁদনি ওদের পিছু পিছু দৌড়ে আসছে। চাঁদনিকে ফলো করে বাকিরা ও হাঁটছে। নূরকে সিঁড়ি বেয়ে 2 তলায় উঠানো হয়েছে। এরপর নূরের রুমের বিছানায় লম্বা করে শুইয়ে দেওয়া হয়েছে। সবাই এক এক করে নূরের রুমে ঢুকে পড়ল। নূর এখনো সেন্সলেস অবস্থায় পড়ে আছে। চাঁদনি সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা এবার নিজেদের রুমে গিয়ে রেস্ট নাও। অনেক ধকল গেছে তোমাদের উপর। যদি কোনো দরকার লাগে আমি তোমাদের ডেকে নিব। নূরের আম্মু নূরের মাথার কাছে দাঁড়িয়ে নূরের কপালে একটা চুমো খেয়ে রুম থেকে বের হয়ে গেল। একে একে সবাই রুম থেকে বের হয়ে গেল। আয়মন আর নীর চাঁদনির মাথায় হাত বুলিয়ে একটা মুচকি হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। চাঁদনি রুমের দরজা লাগিয়ে নূরের মাথার কাছে বসল। এরপর ডেস্কের উপর থেকে পানির জগটা নিয়ে নূরের চোখে মুখে পানি ছিটাতে লাগল। টানা 5 মিনিট পানি ছিটানোর পর নূরের সেন্স আসে। নূর পিটপিট করে চোখ খুলে সামনের দিকে তাকাল। চাঁদনি নূরের মাথার পাশে বসে আছে তাই সে এখনো চাঁদনিকে খেয়াল করেনি। চাঁদনি চুপটি করে বসে আছে। নূর যেন চাঁদনিকে দেখতে না পায়। জানালা দিয়ে আসা সূর্যের তির্যক রশ্মিটা নূরের চোখে এসে পড়ছে। নূরের নীলাভ চোখ দুটো সূর্যের আলোয় আরো বেশি গ্লেজ করছে। চাঁদনি একদৃষ্টিতে নূরের চোখের দিকে তাকিয়ে আছে। নূর চোখ দুটো শান্ত করে সূর্যের আলোর দিকে তাকিয়ে আছে। হুট করে নূর কারো ছায়া ওর বুকে আবিষ্কার করল। ছায়াটা থম মেরে বসে আছে, নড়াচড়া করছে না। ছায়াটা খুব সেজে গুজে শাড়ি পরে আছে। নূর যেই না ছায়াটা ফলো করে ওর মাথার পাশে তাকালো অমনি নূরের নীলাভ চোখ দুটো অশান্ত হয়ে উঠল। নূর দাঁত কিরমির করে যেই না শোয়া থেকে উঠতে লাগল অমনি চাঁদনি নূরকে ঝাপটে ধরে নূরের বুকে শুয়ে পড়ল। চাঁদনি ওর সর্বশক্তি দিয়ে চোখ বন্ধ করে নূরকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরেছে। নূর ছুটাছুটি করছে আর বলছে,
চাঁদ, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আমার একদম ভালো লাগছে না। তুমি আমার বুকে মাথা রাখলে কেন? আমার এই বুকের মালিক শুধু মায় রোজ। প্লিজ তুমি আমার উপর থেকে উঠো, না হয় তোমায় ছিটকে ফেলে দিব। মাথা ফেটে রক্ত গড়ালে এর দায়ভার কিন্তু আমি নিব না। চাঁদনি নূরকে আরো টাইট করে জড়িয়ে ধরে নূরের বুকে মাথা রেখে মিনমিন করে বলল, আমি তোমার বুকের ভাড়াটিয়া, বুঝেছ? যদি কখনো রোজ আপুর মতো ভাগ্যবতী হই তাহলে আমিও একদিন তোমার বুকের মালিক হব। আর শুনো, তুমি যদি আমাকে মেরে ও ফেলো এরপর আমি তোমাকে ছাড়ব না। মৃত্যুর পর ভূত হয়ে তোমার বুকে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে তোমার সাথে মিশে যাব। আমার বুকের মালিক হওয়ার যোগ্যতা তোমার কখনোই হবে না। দিবা স্বপ্ন দেখছ তুমি, না হয় মরীচিকার পিছনে ঘুরছ। তুমি শুধু শুধু নিজের সুন্দর লাইফটাকে নষ্ট করছ। আমি তোমাকে আবারও বলছি চাঁদ, প্লিজ তুমি আমার অন্ধকার জীবন থেকে সরে যাও। তুমি শুধু আমার থেকে হতাশা পাবে, আশার কোনো আলো পাবে না। ভালোবাসা ছাড়া বাঁচা যায় না চাঁদ। আমার মধ্যে তোমার জন্য কোনো ভালোবাসা নেই। কি দরকার ভালোবাসার কাঙ্গাল হয়ে নিজের লাইফটাকে হেল করার? চাঁদনি নূরের বুক থেকে মাথা তুলে শান্ত চোখে নূরের দিকে তাকিয়ে বলল, আমি তো বাঁচতেই চাইছি নূর ভাইয়া। তোমার ভালোবাসা নিয়েই আমি বাঁচব। প্রাণ ভরে নিঃশ্বাস নিব। বুক ভরা আশা নিয়ে তোমার সাথে জীবনের বাকিটা পথ নির্দ্বিধায় পার করে দেব। কে বলেছে আমি ভালোবাসার কাঙ্গাল? আমি ভালোবাসার স্বপ্নচারিণী। স্বপ্নে তোমার ভালোবাসা ফিল করব। একদিন দেখব তুমি স্বপ্ন থেকে বাস্তবে আমাকে ভালোবাসতে শুরু করেছ। চাঁদনি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবার বলল, অন্ধকারের একটা বিশেষত্ব কি জানো? একমায় অন্ধকারই আলোর সঠিক মর্ম বুঝে। যেমন ধরো জোনাকি পোকা। রাতের নিস্তব্ধ অন্ধকারে একদল জোনাকি পোকার আগমনে নিকষ অন্ধকারটা আলোর দিশা পায়। অন্ধকারটা তখন মৃদু আলোয় ফুটে ওঠে। তুমি একটু দূর থেকে গভীরভাবে এই দৃশ্যটা উপলব্ধি করলে দেখতে পাবে অন্ধকারটা কেমন হেসে হেসে উঠছে। মনে হবে জোনাকি পোকার আগমনে সে আলোর ঝলক খুঁজে পেয়েছে। অন্ধকারটা তখন খুব করে আলোর মাধ্যমটাকে ধরে রাখতে চাইবে। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর জোনাকি পোকাগুলো হুট করে উবে যাবে। তখন অন্ধকারটা আবার তার বিশেষত্ব হারাবে, মনমরা হয়ে যাবে। তখন তুমি ওই অন্ধকারটাকে দেখলে ভয় পাবে, গা শিউরে উঠবে। চাঁদনি চোখে এক গাধা জল নিয়ে নূরের দিকে তাকিয়ে বলল, জোনাকি পোকার মতো আমিও তোমার অন্ধকার জীবনে অনেক অনেক আলো নিয়ে আসব। আমার উপস্থিতিতে তুমি হাসবে, আলোর দিশা খুঁজে পাবে। আমার অনুপস্থিতিতে তুমি কাঁদবে, মন খারাপ করবে, গা শিউরে উঠবে। নূর খুব মনোযোগ দিয়ে চাঁদনির কথাগুলো শুনছিল, কিন্তু কথাগুলো বিশ্বাস করতে পারছিল না। একটু বেশিই বাড়াবাড়ি মনে হচ্ছে। নূরের মতে অন্ধকারের বিশেষত্ব কখনো আলোতে হয় না। অন্ধকারের বিশেষত্ব ফুটে উঠে ঘোর অমাবস্যায়। পুরো পৃথিবী অন্ধকার করে ঘোর অমাবস্যা নেমে আসে। সেখানে আলোর ছিটি ফুটা ও বেমানান। নূর এই মুহূর্তে নিজেকে ঘোর অমাবস্যার সাথে তুলনা করছে। চাঁদনির দেওয়া লজিকে সে বিশ্বাসী নয়। নূর আবার ধস্তাধস্তি শুরু করেছে। চাঁদনিকে খুব বিরক্ত লাগছে ওর। চাঁদনি ও নাছর বান্দা নূরের বুকে ঘাপটি মেরে শুয়ে আছে। কিছুতেই ছাড়বে না সে নূরকে। চাঁদনি মিনমিন করে নূরকে উদ্দেশ্য করে বলল, প্লিজ নূর ভাইয়া, এত ছুটাছুটি করো না। আমার পায়ে খুব ব্যথা, সাথে ক্লান্তও লাগছে। ঘুম পরীরা ভিড় জমাচ্ছে আমার চোখে। তুমিও ঘুমাও আর আমাকে ঘুমাতে দাও। চাঁদনির ক্লান্তি মাখা কথাগুলো নূর নিজেকে হুট করে দমিয়ে দিল। নূরের মনটা আচমকা কৌতূহলী হয়ে উঠল।
চাঁদনি পায়ে ব্যথা পাচ্ছে কেন তা জানার জন্য। নূর শান্ত কণ্ঠে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, পায়ে কি হয়েছে তোমার? চাঁদনি নূরের শার্ট আঁকড়ে ধরে ঢুলুঢুলু কণ্ঠে বলল, পায়ে আলপিন ঢুকে গেছে। আলপিনটা খুব মোটা ছিল। নূর কিছুটা চিন্তিত কণ্ঠে বলল, তুমি কি খালি পায়ে হেঁটেছিলে? হুম। বেশি কেয়ারলেস হলে এই রকমই হবে। হুম। তুমি এই কেয়ারলেস মেয়েটারই বর। বর কথাটা শুনে নূরের চোয়াল শক্ত হয়ে গেল। এরপর নূর ওর রাগটাকে কন্ট্রোল করে শান্ত স্বরে বলল, খালি পায়ে বাড়ি থেকে বের হয়েছিলে কেন? তোমার জন্য। আমার জন্য মানে? তোমার না জানলেও চলবে। বলতে প্রবলেম কি? আমি চাই না তুমি এত সহজে আমার প্রেমে পড়ে যাও। নূর কিছুটা বিরক্তি নিয়ে বলল, এই ছাড়ো তো আমায়। খুব বিরক্ত লাগছে তোমায়। কিছু দিন পরে অভ্যাসে পরিণত হব। তা আর এই জন্মে সম্ভব না। আমার অভ্যাস আমার পিছু ছেড়ে চলে গেছে। ওকে ব্যাপার না। আমি আপনার বদ অভ্যাস হব। অভ্যাসের চেয়ে বদ অভ্যাস খুবই ডেয়ারিং। বদ অভ্যাস কিন্তু পিছু ছাড়ে না। আমি বদ অভ্যাসে অভ্যস্ত হব না। বদ মানেই তো খারাপ। খারাপ সব কিছুই নিষিদ্ধ। খারাপ সব কিছুই প্রসিদ্ধ। কিছু কিছু খারাপ জিনিস নিষিদ্ধ জেনেও আমরা কিন্তু একে প্রসিদ্ধ করে তুলি। নিষিদ্ধ জিনিসেই আমাদের আকর্ষণ বেশা থাকে। যেমন ধরুন ধূমপান। ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে খারাপ। এর খারাপ দিকটা জেনেও আপনারা ছেলের কিন্তু একে প্রসিদ্ধ করে তুলেছেন। ইভেন আপনি তো এখন ধূমপানে অভ্যস্ত হয়ে গেছেন। ডেইলি এক প্যাকেট সিগারেট আপনার লাগেই লাগে। যন্ত্রণা ভুলার জন্য। আপনি যেহেতু জেনে শুনে খারাপ জিনিসটাকে প্রসিদ্ধ করে তুলেছেন, তাহলে আমি কেন প্রসিদ্ধ হতে পারব না? আমিও একদিন প্রসিদ্ধ হব। নূর বেকুব বনে ঘোরাঘুরি করছে আর মনে মনে বলছে, এই পুচকি মেয়েটা কত জ্ঞান দিচ্ছে আমাকে। ইচ্ছে করছে ঠাটিয়ে কানের নিচে দুটো বাজাতে। খালাতো বোন দেখে মায়া হচ্ছে। অন্য কেউ হলে এতক্ষণে আমার ভয় বাপ বাপ বলে দৌড় লাগাত। আম্মুটা ও খুব শেয়ানা। জেনে শুনে এই বাদরটাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। ওরা বুঝতেই চাইছে না চাঁদ কখনো রোজের জায়গা দখল করতে পারবে না। হাজার চেষ্টা করলেও না। দরকার হলে আমি সন্ন্যাস হয়ে বনে বাদারে ঘুরব, এরপরে ও এই জীবনে দ্বিতীয় কাউকে ভালোবাসতে পারব না। আমার ভালোবাসা এতটাও ঠুনকো না। রোজের স্মৃতি নিয়ে আমি বাকি জীবন কাটিয়ে দিতে পারব। কারো সঙ্গ আমার লাগবে না। চাঁদনি ঢুলুঢুলু কণ্ঠে বলে উঠল, এই নূর ভাইয়া তুমি কথা বলছো না কেন? প্লিজ কথা বলো। তুমি কথা না বললে আমার চারপাশটা খুব খা লাগে, কেমন একটা অজানা ভয় হয়। নূর কিছুটা বিরক্ত নিয়ে বলল, আমার খুব ঘুম পেয়েছে, তাই কথা বলতে ভালো লাগছে না। তুমিও বকবক না করে ঘুমিয়ে পড়ো প্লিজ। চাঁদনি মুচকি হেসে নূরের দিকে তাকিয়ে বলল, কথা দাও আমি ঘুমিয়ে গেলে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। নূর অন্যদিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, হুম কথা দিলাম। চাঁদনি এবার নিশ্চিন্তে নূরের বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ল। নূর চাঁদনি দিকে তাকিয়ে রাগে গিজগিজ করে বলল, ঘুমা না ঘুমা। তাড়াতাড়ি ঘুমা। তুই ঘুমালেই আমি পালাব। এসব ছেলে ভুলানো ন্যাকামি আমার একদম সহ্য হচ্ছে না। আমাকে রোজের কাছে যেতে হবে। আর এখনই যেতে হবে। রোজ নিশ্চয়ই খুব রাগ করেছে। রাগ তো করারই কথা। ওর বরাদ্দকৃত জায়গাটা যে অন্য কেউ দখল করে আছে। ইচ্ছে তো করছে ধাক্কা দিয়ে ফেলে দিতে, কিন্তু বিবেকে বাধছে। চাঁদনি নূরের শার্ট টাকরে ধরে গভীর ঘুমে তলিয়ে গেছে। নূর ভালো করে চাঁদনিকে পর্যবেক্ষণ করছে। চাঁদনি আদৌ ঘুমিয়েছে কিনা সেটা বুঝার চেষ্টা করছে।
নূর যখনই বুঝতে পেরেছে চাঁদনি সত্যি সত্যিই ঘুমিয়ে পড়েছে তখনই সে চাঁদনিকে ওর বুক থেকে নামিয়ে খুব সাবধানে খাটের উপর শুইয়ে দিল। চাঁদনিকে শুইয়ে দিয়ে নূর যেই না খাট থেকে নামতে যাবে অমনি নূরের কোথাও একটা টান টান লাগছে। মনে হচ্ছে শার্টটা কোনো কিছুর সাথে আটকে আছে। নূর পিছু ফিরে দেখল চাঁদনি ওর শাড়ির আঁচলের সাথে নূরের শার্টের একটা কোনা বেঁধে রেখেছে। নূর ধপ করে আবার খাটের উপর বসে স্লোলি স্লোলি চাঁদনির শাড়ির আঁচল থেকে ওর শার্টের গিঁটটুটা ছুটানোর চেষ্টা করছে। চাঁদনি ঘুমে কাত হয়ে আছে। দিন দুনিয়ার খবর নেই। গতকাল সারা রাত নির্ঘুম ছিল সে, তাই ঘুমে নেতিয়ে পড়েছে। চাঁদনির চুলগুলো পাখার ক্রিয়েম বাতাসে পুরো মুখে লেপ্টে আছে। কেশ যুগল চাঁদনির চাঁদ মুখটাকে আড়াল করে রেখেছে। নূর এত দিকে না তাকিয়ে নিজের কাজটা মনোযোগের সাথে করছে। নূর চাঁদনির থেকে খুব শীঘ্রই ছাড়া পেতে চাইছে। প্রায় 5 মিনিট পর অনেক খাটাখাটনির ফলে নূর সফল হয়েছে চাঁদনির শাড়ির আঁচল থেকে ওর শার্টের জোড়াটা খুলতে। গিঁটটা খুব টাইট করে দিয়েছিল চাঁদনি। চাঁদনির কাণ্ড দেখে নূর হতবাক। নূর চাঁদনির দিকে তাকিয়ে মনে মনে বলছে, কি সাংঘাতিক মেয়ে রে বাবা, আমার অজান্তে এত নিখুঁতভাবে আমাকে আটকানোর চেষ্টা করেছে। একে আর কোনোভাবেই পুচকি বলা যাবে না, তবে ধূর্ত বললে মন্দ হয় না। আমাকে এখনই এখান থেকে পালাতে হবে। আমি খুব একা থাকতে চাই। আমার নিজস্ব একটা স্পেস প্রয়োজন, যেখানে আমি রোজকে অনুভব করতে পারব। কথাগুলো বলেই নূর দুর্বল শরীর নিয়ে এক ছুটে রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হয়েই নূর নিচের দিকে উকি মেরে দেখল বাড়ির সবাই ড্রয়িং রুমে জট পাকিয়ে বসে আছে। আয়মন, নীর আর হিমেলও আছে। নূর বুঝে গেছে এখন কোনো রকমেই ড্রয়িং রুম দিয়ে বাড়ি থেকে বের হওয়া যাবে না। ওরা সবাই আমাকে আটকে দিবে। আমি বরং ব্যালকনি দিয়ে পালাই। যেই ভাবা সেই কাজ। নূর রুমে ঢুকে চাঁদনির দিকে একবার তাকিয়ে ব্যালকনির দিকে চলে গেল। নূর খোলা ব্যালকনি দিয়ে খুব সাবধানে নিজের উপর কন্ট্রোল রেখে পাইপ বেয়ে নিচে নামতে থাকে। একটা পর্যায়ে এসে সে ক্লান্ত হয়ে যায়, তবুও সে রুখেনি। দেয়ালের ঘর্ষণে হাতের কিছু কিছু জায়গা ছিলে রক্তাক্ত হয়ে গেছে। আর একটু নিচে নামতেই নূর সফল হয়েছে বাড়ির বাইরে বের হতে। নূর হাঁফাতে হাঁফাতে বাড়ির বাগানে পার্ক করা বাইকটায় বসে পড়ল। ভাগ্যিস বাইকটাতে চাবি ঝুলানো ছিল, না হয় আরেক বিপদই ঘটব। নূর আর দেরি না করে বাইক নিয়ে কাবির সিং এর মতো ছুটল অজানায়। নূরের সিল্কি চুলগুলো বাতাসে উড়ছে। ব্ল্যাক শার্টটা ও হাওয়ায় উড়ছে। শার্টের প্রথম দুটো বাটন খোলা, তাই শার্টটা বেশি উড়াউড়ি করছে। নীলাভ চোখ দুটো মুক্ত হওয়ায় গা ভাসানোর খুশিতে দ্বিগুণ গ্লেজ করছে। অন্যদিকে ড্রয়িং রুমে নূরের পরিবার, চাঁদনির পরিবার, জায়মার পরিবার গোল মিটিংয়ে বসেছে। আজ মিটিংয়ের বিষয় হচ্ছে চাঁদনির বউ ভাত। উনাদের সাথে আয়মন, হিমেল আর লাবিবাও আছে। সাদমান আর নাতাশা দেশে থাকলে হয়তো ওরা ওই মিটিং যোগ দিত। আয়মন হল চাঁদনির আপন ফুফাতো ভাই। একদিক থেকে নূর আয়মনের বেস্ট ফ্রেন্ড আর চাঁদনির দিকে থেকে আয়মন নূরের ফুফাতো ভাই। হিমেল হল নূর আর আয়মনের বেস্ট ফ্রেন্ড। ফ্যামিলি মেশারের মতোই। নূর, আয়মন, সাদমান, নাতাশা, হিমেল ওরা 5 জনই বেস্ট ফ্রেন্ড। ক্লাস 5 থেকে ওরা একই স্কুল, একই কলেজ, একই ভার্সিটিতে আছে। নূরের বিয়ের দিনই সাদমান আর নাতাশা ফটোগ্রাফির একটা কোর্স নিয়ে ইংল্যান্ড গিয়েছে। অবশ্য সাদমানের ইংল্যান্ডে যাওয়ার আরও একটা কারণ ছিল, সেটা আমরা পরে জানব। লাবিবা আর জায়মা চাঁদনির বেস্ট ফ্রেন্ড। জায়মা শুধু চাঁদনির বেস্ট ফ্রেন্ড না, আপন খালাতো বোনও। হুট করে নূরের আব্বু হাবিব আবরার সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি চাইছি 2 দিন পরেই বউ ভাতের অনুষ্ঠানটা সেরে ফেলতে। ওরা দুজনই আপাতত অসুস্থ, তাই 2 দিন সময় নিলাম।
বিয়েটাও যেহেতু ঘরোয়াভাবে হয়েছে, বউ ভাতটাও ঘরোয়াভাবেই হবে। এত তোড়জোড়ের দরকার নেই। নূরের মন মর্জি ভালো হলে পরে না হয় সব অনুষ্ঠান ধুমধামভাবে পালন করা হবে। নূরের আব্বুর কথায় সবাই একমত হয়ে গেল। 2 দিন পরই ঘরোয়াভাবে বউ ভাতের অনুষ্ঠান হবে। এসব কথা বার্তার মাঝেই নীর আর চোখে সোফায় বসে থাকা সোহানীর দিকে তাকাচ্ছে। সোহানী ও মাঝে মাঝে নীরের দিকে তাকাচ্ছে। তাই কিছুক্ষণ পর পর ওদের চোখাচোখি হয়ে যাচ্ছে। লাবিবা সেই কখন থেকে আয়মনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অথচ আয়মনের কোনো হেলদোল নেই। আয়মন অন্যদিকে ফিরে হিমেলের সাথে হেসে হেসে কথা বলছে। লাবিবা আয়মনকে খুব ভালোবাসে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। বলবে কি করে, আয়মন তো লাবিবাকে পাওয়াই দেয় না। আয়মনের খামখেয়ালি দেখে লাবিবা আয়মনকে একটা মুচকি দিয়ে জায়মার সাথে আলাপে লেগে গেল। প্রায় 1 ঘন্টা পর চাঁদনি ঘুম থেকে উঠে চোখ পিটপিট করে বালিশ থেকে মাথাটা তুলে এদিক সেদিকে তাকিয়ে নূরকে খুঁজছে। পুরো রুমে চোখ বুলিয়ে ও চাঁদনি নূরকে দেখতে পেল না। চাঁদনি এবার ধপ করে খাট থেকে উঠে চোখে হাজারো ভয় আর আতঙ্ক নিয়ে হন্য হয়ে ওয়াশরুম আর ব্যালকনিতে নূরকে খুঁজতে লাগল। কিন্তু কোথাও নূর নেই। চাঁদনি হাঁপাতে হাঁপাতে বুকে হাত দিয়ে মিনমিন করে বলল, রুমে তো কোথায় নূর ভাইয়া নেই। নিচে গিয়ে একবার খুঁজে আসি। হয়তো আয়মন ভাইয়া আর হিমেল ভাইয়ার সাথে আছে। কথাগুলো বলেই চাঁদনি রুম থেকে দ্রুত পায়ে প্রস্থান নিয়ে সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমে চলে এলো। পুরো রুমটায় চাঁদনি চোখ বুলিয়ে দেখল, বাড়ির সবাই ড্রয়িং রুমে গোল হয়ে আছে। সবার মুখটা শুকিয়ে আছে। উনাদের মাঝে নূর কোথাও নেই। চাঁদনি এবার সবার মাঝখানে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে বলল, তোমরা কেউ নূর ভাইয়াকে দেখেছ? চাঁদনির কথা শুনে সবাই বসা থেকে উঠে গেল। আয়মন চিন্তিত কণ্ঠে চাঁদনির দিকে তাকিয়ে বলল, নূর তো তোর সাথেই রুমে ছিল। চাঁদনি শুকনো ঢোক গিলে বলল, নূর ভাইয়া এখন রুমে নেই। ছাদে গিয়ে একবার খুঁজে আসি। কথাটা বলেই চাঁদনি ছুটল ছাদের উদ্দেশ্যে। চাঁদনির পিছনে বাড়ির সবাই ছুটল। ছাদের দরজা পার হয়ে চাঁদনি পুরো ছাদটা জোকের মতো চুষে ফেলল। কিন্তু কোথাও নূরের দেখা মিলল না। চাঁদনি এবার মৃদু চিৎকার দিয়ে হাঁটু ভাঁজ করে ছাদের ফ্লোরে বসে কান্নাসিক্ত চোখে বলে উঠল, নূর ভাইয়া আয়া, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি তোমার কথা রাখোনি নূর ভাইয়া। আমাকে ঘুম পাড়িয়ে তুমি চলে গেছ। আজ শুধু মায় আমার খামখেয়ালির জন্য আমি তোমাকে হারিয়ে ফেললাম। চাঁদনি এবার ডান হাত দিয়ে ওর কপালে চাপড় মারতে মারতে বলল, কেন আমি ক্লান্ত হতে গেলাম? কেন এভাবে মরার মতো ঘুমিয়ে পড়লাম? এখন আমি নূর ভাইয়াকে কোথাও খুঁজব। বাড়ির সবাই চাঁদনির পাশে বসে চাঁদনিকে সান্ত্বনা দিচ্ছে। সবাই খুব চিন্তিত নূরকে নিয়ে। আয়মন কপাল ভাঁজ করে কপালে হাত দিয়ে চোখ দুটো বন্ধ করে মিনমিন করে বলল, নূর বাড়ি থেকে বের হলো কিভাবে? আমরা সবাই তো ড্রয়িং রুমেই ছিলাম। নূর বের হলে তো আমরা নিশ্চয়ই ওকে দেখতে পেতাম। তার মানে নূর ব্যালকনি দিয়ে পাইপ বেয়ে বাড়ি থেকে বের হয়েছে। ঈশ্বর, এই অসুস্থ শরীর নিয়ে নূর এই রিস্কটা কেন নিল? আয়মন এবার কপাল থেকে হাতটা সরিয়ে কিছুটা চিন্তিত হয়ে বলল, নূর, তুই আরেকবার প্রমাণ করে দিলি আমার বোনকে তোর পছন্দ না। তুই ওর থেকে পালিয়ে পালিয়ে বেড়াতে চাস। এই জন্যই বিয়ের পরের দিন সুসাইড করতে চেয়েছিলি আর আজ সবার চোখে ফাঁকি দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেলি। তাহলে কি আমরা ভুল করেছি তোর সাথে চাঁদের বিয়ে দিয়ে? আমরা কি তাহলে চাঁদের জীবনটা নষ্ট করে ফেললাম? চাঁদনি এখনো চিৎকার করে ছোট বাচ্চাদের মতো কান্না করছে। নূরের আম্মু ও চাঁদনির পাশে বসে বসে কান্না করছে। নীর আর হিমেল এসব সহ্য করতে না পেরে আয়মনের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। নীর আয়মনের কাঁধে হাত রেখে বলল, এখন আমাদের ভেঙ্গে পড়লে চলবে না আয়মন। চলো আমরা গাড়ি নিয়ে বের হই।
খুঁজে দেখি পাগলটা কোথায় আছে। আয়মন শান্ত চোখে নীরের দিকে ফিরে বলল, যে নিজ থেকে হারিয়ে যায় তাকে কখনো খুঁজে পাওয়া যায় না নীর ভাইয়া। কিছুটা মরুভূমিতে মরীচিকা খোঁজার মতো। হিমেল মনমরা হয়ে আয়মনের দিকে তাকিয়ে বলল, এখন আমাদের মরীচিকাই খুঁজতে হবে, এছাড়া আর কোনো পথ নেই। দেখছিস না চাঁদ ভাবি কতটা ভেঙে পড়েছে, চোখের সামনে এসব দেখতে পারছি না। খুঁজে বের করে নূরকে একটা চরম শাস্তি দিতে হবে। ইদানিং বড্ড ডিসপারেট হয়ে গেছে সে। আয়মন আর কথা না বাড়িয়ে চাঁদনির পাশে গিয়ে বসল। চাঁদনি আয়মনকে দেখে আয়মনকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে হেঁচকি তুলে বলল, ভাইয়া, আমি আমার শাড়ির আঁচলে নূর ভাইয়াকে বেঁধে রেখে ও শেষ পর্যন্ত ওকে আটকে রাখতে পারলাম না। নূর ভাইয়া ঠিকই আমার শাড়ির আঁচল থেকে নিজেকে ছাড়িয়ে আমার থেকে দূরে সরে গেছে। তুই এখনই আমার নূরকে এনে দিবি, না হয় আমি নিজেই নিজেকে শেষ করে ফেলব। আয়মনের চোখের কোণে পানি জমে গেছে। আয়মন নিজেকে কিছুটা শান্ত করে চাঁদনির কপালে চুমো খেয়ে বলল, এনে দেব তোর নূরকে, তুই একদম কান্নাকাটি করবি না, শান্ত মেয়ের মতো চুপচাপ বসে থাকবি। আমি, হিমেল আর নীর ভাইয়া নূরকে নিয়েই বাড়ি ফিরব। আয়মন কথাগুলো বলেই চাঁদনিকে ছেড়ে ছাদ থেকে দ্রুত পায়ে প্রস্থান নিল। পিছু পিছু নীর আর হিমেলও ছুটল। ওরা তিনজনই বাড়ির বাগানে পার্ক করা গাড়িটায় বসে পড়ল। হুট করে চাঁদনি বসা থেকে উঠে চোখের জলগুলো মুছে চাঁদনির আশেপাশে বসে থাকা সবাইকে ডিঙ্গিয়ে এক ছুটে ছাদ থেকে প্রস্থান নিল। অন্যদিকে আমেরিকায় সন্ধ্যা 7টা। সাদমান হেলেদুলে সিঁড়ি বেয়ে 5তলা বিশিষ্ট বড় একটা প্যালেসের ছাদের উপর উঠছে। নাতাশা ওকে ঝাপটে ধরে খুব সাবধানে পা ফেলে একটা একটা সিঁড়ি বেয়ে ছাদে উঠাচ্ছে। সাদমান হেলেদুলে অস্পষ্টভাবে বিড়বিড় করে বলছে, আমি এখনই সানমুনকে দেখব। 2 দিন হলো আমার সানমুনকে দেখি না। নাতাশা, তুই আমাকে তাড়াতাড়ি সানমুনের কাছে নিয়ে চল। আমার বুকের বাঁ পাশটায় প্রচণ্ড ব্যথা হচ্ছে। খুব ভালোবাসি আমি সানমুনকে। নাতাশা এসব শুনছে আর কান্নায় ভেঙে পড়ছে। সাদমান ওভার ড্রাঙ্ক হয়ে আছে, নেশায় আসক্ত হয়ে আছে সে। নাতাশা হাজার চেষ্টা করে ও সাদমানের হাত থেকে ড্রিঙ্কসের বোতলটা সরাতে পারেনি। গড়গড় করে পুরো বোতল ড্রিঙ্কস সাবার করে দিয়েছে সাদমান। এখন আবার নাতাশার কাছে বায়না ধরেছে ছাদের উপর উঠে দূর আকাশের চাঁদ দেখবে। এই চাঁদটাই নাকি ওর সানমুন। ভালোবাসার মানুষটার মুখে দ্বিতীয় কোনো ব্যক্তির নাম শুনলে কোনো প্রেমিক বা প্রেমিকাই হয়তো নিজেকে সামলে রাখতে পারে না। তাই নাতাশা ও নিজেকে সামলে রাখতে পারছে না। ভিতরে ভিতরে জ্বলছে আর কান্নায় ভেঙে পড়ছে। চলবে।